আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ আনোয়ার হোসেন আদিব। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন প্রকৌশল এবং জীবপ্রযুক্তি বিভাগে। তো আজকে আমরা রসায়ন প্রথম পত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হলো গুণগত রসায়ন। তো গুণগত রসায়নের আজকে আমাদের এই প্রথম লেকচারে বা 1 নং লেকচারে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করছি। দেখো, আজকে আমরা প্রথমে আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা নিয়ে। কোয়ান্টাম সংখ্যা কী, কোয়ান্টাম সংখ্যা কীভাবে কাজে লাগে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাসের যে নীতিসমূহ আছে, যেমন হচ্ছে আউফবাউ নীতি, তারপর হচ্ছে গিয়ে হুন্ডের নীতি, তারপর হচ্ছে আমাদের পলির বর্জন নীতি, ঠিক আছে, ইত্যাদি হচ্ছে গিয়ে আমাদের সকল হচ্ছে গিয়ে নীতিসমূহ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, পলির বর্জন নীতি এগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে বোরের স্বীকার্য, কোয়ান্টাম তত্ত্ব এবং আরও কিছু নীতি যেমন আছে ডি ব্রগলির যে সূত্র, ঠিক আছে, ডি ব্রগলির যে নীতি আছে সেই ডি ব্রগলির সূত্র নিয়ে আমরা আলোচনা করব। তারপর এবং সবশেষে আমরা এই অধ্যায়ে আলোচনা করব হচ্ছে আজকের লেকচারে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী। ঠিক আছে, হাইড্রোজেন বর্ণালী নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা প্রথমেই কিছু প্রাথমিক ধারণা নিয়ে নিই অধ্যায় সম্বন্ধে। তো শুরুতেই তোমাদের যেই ব্যাপারটা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে আমাদের আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন, এই যে আমাদের হচ্ছে গিয়ে নামগুলো আছে, এই যে আমাদের হচ্ছে গিয়ে আমরা হচ্ছে আইসোটোপ বলি কাকে, আইসোবার কাকে বলি, এগুলো নিয়ে তোমাদের জানতে হবে। কেননা এই পার্টটা থেকে কিন্তু প্রত্যেক বছরই কোনো না কোনো ইউনিভার্সিটিতে বা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেখা যায়। ঠিক আছে, তো অনেকেই তোমরা হচ্ছে গিয়ে এটা সম্বন্ধে ভালোভাবেই আইডিয়া রাখো, তবুও মাঝে মাঝে হচ্ছে গিয়ে অনেকের প্যাচ লাগে বা হচ্ছে গিয়ে অনেকের ঝামেলা হয় ব্যাপারটা সবসময় খেয়াল রাখতে। তো তাই আমি একটু হচ্ছে গিয়ে ওভারঅল একটা ধারণা দিয়ে দিচ্ছি। দেখো, তো প্রথমে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আইসোটোপ। ঠিক আছে, তা আইসোটোপ মানে হচ্ছে আমাদের আইসোটোপ কি, তো যদি দুটি হচ্ছে গিয়ে মৌল বা দুটি মৌলের মাঝে যদি কি হয়, যে দুটি মৌলের যদি পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যা সমান হয়, তবে তাদের বলা হয় পরস্পরের আইসোটোপ। ঠিক আছে, তো এই যে আইসোটোপের শেষে কি আছে, প দিয়ে আমরা বুঝি হচ্ছে পারমাণবিক সংখ্যা, অথবা পি দিয়ে আমি প্রোটনের সংখ্যা বোঝাতে পারি। তাহলে দুটি মৌলের যদি কি হয়, আমাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যদি হচ্ছে সমান হয়, তবে তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। ঠিক একইভাবে আমরা যদি আইসোবারে যাই, বার কি করে, বার রিং করে না ভরের সাথে, ঠিক আছে, আইসোবার শেষে কি আছে, বার আছে, বার কিন্তু শুনলে অনেকটা ভরের মতো মনে হয়। তো আইসোবার বলতে আমরা বুঝবো যদি দুটি মৌলের ভর সংখ্যা সমান হয়। ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যাকে আমরা কি বলি, নিউক্লিয়ন সংখ্যাও কিন্তু বলি। ভর সংখ্যাকে আমরা নিউক্লিয়ন সংখ্যাও কিন্তু বলে থাকি, তাই না? আচ্ছা, তো ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলতে আমরা বুঝি কোনো একটা পরমাণুর নিউটন এবং প্রোটনের সংখ্যার যোগফল। তো আমরা আইসোবার বলতে কি বুঝবো, যদি দুটি পরমাণু বা দুটি মৌলের ভর সংখ্যা অথবা নিউক্লিয়ন সংখ্যা পরস্পর সমান হয়, তার মানে কি, তার মানে নিউট্রন এবং প্রোটনের সংখ্যা যদি, প্রোটনের সমষ্টির সংখ্যা যদি পরস্পর সমান হয়, তবে সেই দুটি পরমাণু বা মৌলকে আমরা বলবো আইসোবার। এইবার তারপর আমাদের আসছে গিয়ে আইসোটোন। ঠিক আছে, আইসোটোনের শেষে কি আছে, ন আছে, তাই না? আইসোটোন বা শেষে যে ন আছে, আইসোটোন মিন করে হচ্ছে গিয়ে যদি দুটি মৌল বা পরমাণুর নিউট্রন সংখ্যা পরস্পর সমান হয়। এই যে আমি এখানে এন দিয়ে প্রকাশ করেছি যে আইসোটোনের শেষে এন আছে বা ন আছে, এবং তার মানে হচ্ছে গিয়ে যদি দুটি মৌল বা পরমাণুর পরস্পরের নিউট্রন সংখ্যা সমান হয়, তবে তাদেরকে বলা হয় হচ্ছে গিয়ে আইসোটোন। ঠিক আছে, তারা হচ্ছে পরস্পরের আইসোটোন। আচ্ছা,
তারপর সবশেষে যেটা আসে সেটা হচ্ছে আইসো ইলেকট্রন। এটা তো শেষে আমাদের স্পষ্টভাবে ইলেকট্রন বলেই দেওয়া আছে। তার মানে কি, যদি দুটি পরমাণুর পরস্পরের ইলেকট্রন সংখ্যা সমান হয় তবে সেই দুটি পরমাণুকে বা মৌলকে পরস্পরের আইসো ইলেকট্রন বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই সম্বন্ধে যদি আমরা হচ্ছে মোটামুটি একটা ধারণা পেয়ে যাই, তো আমরা এখানে এই যে চারটা হচ্ছে গিয়ে পরমাণু দেয়া আছে, তো আমরা এই চারটা পরমাণু থেকে হচ্ছে গিয়ে পরমাণু বা আয়ন থেকে হচ্ছে আমরা বের করার চেষ্টা করব যে কারা পরস্পরের আইসোটোপ, কারা পরস্পরের আইসোবার, কারা পরস্পরের আইসোটোন বা কারা পরস্পরের আইসো ইলেকট্রন। তো আমরা শুরু করি। দেখো, প্রথমে হচ্ছে গিয়ে আমি ধরো হচ্ছে গিয়ে আইসোটোপ বের করতে চাই। ঠিক আছে, যে এই চারটা যে আমাদের হচ্ছে গিয়ে মৌল বা পরমাণু রয়েছে তাদের মধ্যে কারা পরস্পর আইসোটোপ সেটা আমি কি করতে চাই, নির্ণয় করতে চাই। ঠিক আছে, তো আমরা বলেছি যে আইসোটোপ মানে হলো, আমরা হচ্ছে অলরেডি কিন্তু তোমাদের বলেছি যে আইসোটোপ মানে হচ্ছে যে যদি দুটি মৌল বা পরমাণুর কি হয়, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা পরস্পর সমান হয়, তাই না? আচ্ছা, তো আমরা এই চারটি মৌলের মাঝে হচ্ছে গিয়ে প্রোটনের সংখ্যা আমরা হচ্ছে গিয়ে নির্ণয় করার চেষ্টা করব। ঠিক আছে, চারটি মৌলের আমরা প্রোটনের সংখ্যা পরস্পর নির্ণয় করার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা দেখে নিই যে এখানে হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, দেখো প্রত্যেকটাতে ক্ষেত্রেই আমরা জানি কোনো একটা মৌলের যদি সংকেত হয়, ধরো হচ্ছে গিয়ে কোনো একটা মৌলের সংকেত দেয়া আছে, তো সেই মৌলের সংকেত হচ্ছে আমাদের এই পাশে এখানে যে হচ্ছে বাম পাশে নিচের দিকে যে সংখ্যাটা থাকে সেটা কি করে পরমাণুর বা সেই পরমাণুর বা সেই মৌলের কি করে পারমাণবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যা নির্দেশ করে। তাহলে এখানে খেয়াল করো, এখানে পিতে আমাদের এখানে আছে 6, তার মানে তার প্রোটন সংখ্যা 6। একইভাবে কিউ এর প্রোটন সংখ্যা 6, 7 এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 7, আর এক্স এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 7, এবং ওয়াই প্লাস যে আয়নটা আছে তারও পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 7। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে পি এবং কিউ তাদের পারমাণবিক সংখ্যা পরস্পর সমান, এবং এখানে এক্স এবং ওয়াই প্লাস যে আমাদের হচ্ছে গিয়ে যে ধনাত্মক ওয়াই আধানটা আছে তাদেরও পারমাণবিক সংখ্যা পরস্পর সমান। তাহলে আমি এখানে আইসোটোপ হিসেবে লিখতে পারি, এখানে লিখলাম আইসোটোপ হিসেবে লিখতে পারি পি এবং কিউ পরস্পরের আইসোটোপ, এবং এক্স এবং হচ্ছে গিয়ে ওয়াই পরস্পরের আইসোটোপ। আচ্ছা, তো আমাদের আইসোটোপ আমরা নির্ণয় করতে পারলাম। এবার আমরা আইসোবার নির্ণয় করব। তার জন্য আমার কি করতে হবে, তার জন্য আমার ভর সংখ্যা বা হচ্ছে কি নিউক্লিয়ন সংখ্যা কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো ভর সংখ্যা যদি আমি দেখি, ভর সংখ্যা আমরা জানি হচ্ছে গিয়ে আমাদের কোনো একটা পরমাণুর সংকেতের বাম পাশের উপরের দিকে যে সংখ্যাটা থাকে সেটি হচ্ছে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি পি এর হচ্ছে 12, কিউ এর হচ্ছে 13, এক্স এর হচ্ছে 14 এবং ওয়াই এর হচ্ছে গিয়ে 13। তো এই যে আমাদের 12, 13, 14 এবং 13, এখানে আমি দেখতে পাচ্ছি যে কিউ এবং হচ্ছে গিয়ে ওয়াই ধনাত্মক ওয়াই আধান যেটা আছে, ওয়াই প্লাস আধান, তাদের পরস্পর হচ্ছে ভর সংখ্যা কি পরস্পরের সমান। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এই যে আইসোবার কারা, আইসোবার হচ্ছে গিয়ে এখানে আমাদের কিউ এবং ওয়াই। ঠিক আছে, আচ্ছা, কিউ এবং ওয়াই হচ্ছে পরস্পরের আইসোবার। আচ্ছা, তারপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে নিউট্রন বা হচ্ছে গিয়ে আইসোটোন কারা সেটা বের করব। ঠিক আছে, তো আইসোটোন কারা বলেছিলাম, যাদের কি নিউট্রন সংখ্যা পরস্পর সমান। তাহলে আমরা নিউট্রন সংখ্যা বের করার চেষ্টা করি। নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বের করব, আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটনের সংখ্যাটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাচ্ছি। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে ভর সংখ্যা হচ্ছে গিয়ে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যোগফল, তাই না? তাহলে আমরা হচ্ছে দেখতেছি যে পি এর নিউট্রন সংখ্যা কত হবে, 12 - 6, তার মানে হচ্ছে আমাদের কত 6। কিউ এর হবে কত 13 - 6, তার মানে হচ্ছে 7। এক্স এর হবে হচ্ছে 14 - 7, তার মানে 7, এবং ওয়াই হচ্ছে 13 - 7, তার মানে হচ্ছে 6। তার মানে আমি দেখছি যে পি এবং ওয়াই এর নিউট্রন সংখ্যা পরস্পর সমান, তাই না? তাহলে পি এবং ওয়াই এর নিউট্রন সংখ্যা পরস্পর সমান, পি এবং ওয়াই, এবং কিউ এবং এক্স এর নিউট্রন সংখ্যা পরস্পর সমান। তাহলে কিউ এবং এক্স এবং পি এবং ওয়াই তারা কিন্তু পরস্পর আইসোটোন। আচ্ছা, তাহলে আমাদের তাদের নিউট্রন সংখ্যা সমান হওয়ার কারণে কি তারা পরস্পর হচ্ছে আমাদের কি আইসোটোন। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে কি আইসো ইলেকট্রন। তো দেখো এখানে যদি আমি হচ্ছে মৌলগুলো দেখি তাদের হচ্ছে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার চেষ্টা করি। প্রথমেই আমরা জানি যে হচ্ছে কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান হয় যদি পরমাণুটি কি হয়, যদি হচ্ছে গিয়ে কি হয় নিরপেক্ষ হয় বা আধান মুক্ত হয়। তো কিন্তু যদি হচ্ছে গিয়ে আধান থাকে
তাহলে কিন্তু আমাদের হচ্ছে ইলেকট্রন সংখ্যা আমাদের অন্যভাবে হিসাব করতে হবে। তো আমরা ইলেকট্রন সংখ্যা হিসাব করার চেষ্টা করি। দেখো পিতে 6টা প্রোটন আছে, তার মানে তার ইলেকট্রনও 6টা। কিউতে 6টা প্রোটন আছে, তার ইলেকট্রন 6টা। এক্সে আছে 7টা প্রোটন, তার মানে তার ইলেকট্রন 7টা। ওয়াইয়ে 7টা প্রোটন আছে, তার মানে তার ইলেকট্রন 7টা হওয়ার কথা। কিন্তু এখানে তো একটা ধনাত্মক চার্জ মিন করতেছে যে তার একটা ইলেকট্রন কি হয়েছে, এই মুহূর্তে তার মাঝে নেই। একটা ইলেকট্রন সে হচ্ছে গিয়ে কি করেছে, ত্যাগ করেছে। তার মানে তার প্রোটন থেকে ইলেকট্রনের সংখ্যা একটা কম, তার মানে ওয়াই ইলেকট্রন সংখ্যা হবে কত, 6টা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে পি, কিউ এবং ওয়াই এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে পরস্পর সমান। তাহলে আইসো ইলেকট্রন কারা, পি, কিউ এবং ওয়াই। আচ্ছা, তো এই যে এই সংক্রান্ত আলোচনা থেকে আমরা আশা করছি যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। তো চলো আমরা এখান থেকে এক দুইটা হচ্ছে প্রবলেম সলভ করে দেখি। প্রথমে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে গিয়ে রুয়েট 2008-9 সালে আসা একটা প্রশ্ন, খুবই মজার একটা প্রশ্ন। দেখো খেয়াল করো, বলা হয়েছে নিচের মৌলগুলি হতে আইসোটোপ এবং আইসোবার আলাদা করো। ঠিক আছে, কি করব, নিচের মৌলগুলি হতে আইসোটোপ এবং হচ্ছে আইসোবার আলাদা করো। তো আমরা যদি হচ্ছে গিয়ে দেখি আইসোটোপ, এখানে হচ্ছে গিয়ে আইসোটোপ মানে হচ্ছে আমাদের কি হবে, প্রোটন সংখ্যা সমান হবে। তো এখানে একটু দেখার চেষ্টা করি যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কাদের সমান। দেখো এতে পারমাণবিক সংখ্যা 80, তাই না? এখানে আর কোনো মৌলের কিন্তু পারমাণবিক সংখ্যা 80 নাই। তাহলে এখানে এর কোনো হচ্ছে আমাদের কি নেই, আইসোটোপ এখানে উপস্থিত নাই। বিতে আমাদের কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। এখানে আমরা দেখতে পাচ্ছি আর্গনের 18, ক্যালসিয়ামের 20, আমাদের পটাশিয়ামের 19 এবং এখানে আমাদের কার্বন 14 ভর সংখ্যা বিশিষ্ট কার্বনের তারও পারমাণবিক সংখ্যা 6। তার মানে এখানে আমাদের এই যে অপশন বি আর অপশন এফ, 12 ভর সংখ্যা বিশিষ্ট কার্বন আর 14 ভর সংখ্যা বিশিষ্ট কার্বনের উভয়েরই পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তার মানে আমি বলতে পারি যে তারা হচ্ছে পরস্পরের কি, আইসোটোপ। তার মানে আমাদের আইসোটোপ কারা, আইসোটোপ হচ্ছে আমাদের বি এবং এফ। এবার আমরা আইসোবার আলাদা করতে চাই। আইসোবার মানে কি, বার হচ্ছে আইসো ভর সংখ্যা সমান হবে। তো ভর সংখ্যা সমান হলে আমরা দেখবো যে হচ্ছে গিয়ে বাম আমাদের হচ্ছে লেফট সাইডের উপরের দিকে যে সংখ্যাটা, তার মানে নিউক্লিয়ন সংখ্যাটা কাদের সমান। এখানে 204, আর কারো 204 নেই। 12 কার্বনের 12 আমি আর দেখতে পাচ্ছি না। কিন্তু দেখো সি মানে আর্গন, ক্যালসিয়াম এবং পটাশিয়ামের 3টা পরমাণুরই দেখতে পাচ্ছি যাদের নিউট্রন সংখ্যা কি, যথাক্রমে 40, 40 এবং 40। তার মানে আমরা বলতে পারি এই 3টা যে পরমাণু তারা হচ্ছে পরস্পরের আইসোবার। ঠিক আছে, তার মানে আইসোবারে জরুর লিখতে পারি হচ্ছে গিয়ে সি, ডি এবং ই। আচ্ছা, তো এই প্রবলেমটা তাহলে হচ্ছে আমাদের শেষ। তাহলে আমরা হচ্ছে সেকেন্ড প্রবলেমটা দেখি। সেকেন্ড প্রবলেমে বলা হচ্ছে নিচে নিউক্লিয়াস ত্রয়ের মাঝে, তার মানে 3টি করে নিউক্লিয়াস দেওয়া আছে, 3টি করে নিউক্লিয়াসের মাঝে কোনগুলো আইসোটোনিক, তার মানে কোনগুলার নিউট্রন সংখ্যা সমান, তাই না? নিউট্রন সংখ্যা কাদের সমান। তো প্রথমে দেখো আমাদের নিউট্রন সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করি। অপশন এ তে যদি আমি দেখি সবগুলোর পারমাণবিক সংখ্যা 1, কিন্তু নিউট্রন সংখ্যা থাকবে 1, 2 এবং 3। যেহেতু পারমাণবিক সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা চেঞ্জ, ভর সংখ্যা চেঞ্জ হচ্ছে, ভর সংখ্যা 1, 2 এবং 3। যেহেতু পারমাণবিক সংখ্যা সমান এবং ভর সংখ্যা চেঞ্জ হচ্ছে, তার মানে কি নিউট্রন সংখ্যা অবশ্যই চেঞ্জ হচ্ছে। তার মানে এটা আমাদের কি হবে না, আইসোটোনিক না। এখানে যদি খেয়াল করো নিউট্রন সংখ্যা হচ্ছে গিয়ে 0, 1 এবং 2। অপশন বি তে যদি আমি দেখি সেম ইউরেনিয়াম পরমাণু দেওয়া আছে 3টারই হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা 92, 92 এবং 92, কিন্তু ভর সংখ্যা যথাক্রমে 238, 235 এবং 237। তো স্বভাবতই পারমাণবিক সংখ্যা সেম রেখে যেহেতু ভর সংখ্যা চেঞ্জ হচ্ছে, তার মানে অবশ্যই কি হচ্ছে, এখানে নিউট্রন সংখ্যা চেঞ্জ হচ্ছে। তার মানে এটাও কিন্তু আমাদের অপশন হবে না। অপশন সি তে যদি আমি আসি, দেখো এক্ষেত্রে কি হচ্ছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 3টার ভিন্ন ভিন্ন, 18, 19 এবং 20, কিন্তু ভর সংখ্যা 3টারই সমান। যেহেতু ভর সংখ্যা সমান রেখে পারমাণবিক সংখ্যা চেঞ্জ হচ্ছে, তার মানে অবশ্যই এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে গিয়ে চেঞ্জ হচ্ছে। যদি আমরা দেখি যে আর্গনের নিউট্রন সংখ্যা কত হবে, এখানে হচ্ছে 22, তাই না? পটাশিয়ামের হবে হচ্ছে 21 আর ক্যালসিয়ামের হচ্ছে 20, তাই না? 22, 21 আর হচ্ছে 20। তার মানে তাদের হচ্ছে আমাদের কি হচ্ছে, নিউট্রন সংখ্যা চেঞ্জ হচ্ছে। এটা আমাদের কাঙ্ক্ষিত অপশন না। অপশন ডি এমনিতেই আমরা বুঝে গেছি যে অপশন ডি অ্যান্সার হবে, তবুও আমরা একটু অপশন ডি চেক করি। অপশন ডিতে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 আর হচ্ছে গিয়ে ভর সংখ্যা 14, তার মানে নিউট্রন সংখ্যা কত হবে, 8। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, ভর সংখ্যা 15,
তার মানে নিউট্রন সংখ্যা হবে 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 আর হচ্ছে ভর সংখ্যা 16, তার মানে তারও নিউট্রন সংখ্যা হচ্ছে গিয়ে 8, 16 - 8 হচ্ছে 8। তার মানে আমাদের আইসোটোনিককে অপশন ডি, কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন। আচ্ছা, তো এইটা হচ্ছে চুয়েটে আসা একটা প্রশ্ন 2014-15 সালে। তো বুঝতেই পারছো যে এই ধরনের প্রশ্ন কিন্তু ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসতে পারে। এবার আমরা লাস্ট যে কোশ্চেনটা দেখবো এই টপিকে, সেটি হলো, দেখো এখানে 4টা আয়ন দেওয়া আছে, ফ্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন, অক্সিজেন 2- অ্যান্ড কার্বন 4- আয়ন। বলা হয়েছে তাদের মধ্যে মিল কোনটি, তাদের মধ্যে কোনটি মিল আছে। দেখো তো আমরা দেখি, খেয়াল করি এখানে মিল কি কি পাওয়া যায়। প্রথমটা হচ্ছে এটা একে অপরের আইসোটোপ। স্বভাবতই এখানে 4টা ভিন্ন ভিন্ন মৌল আছে, তাদের কারোরই পারমাণবিক সংখ্যা পরস্পরের সমান হওয়ার কথা না, কোনোটিরই পারমাণবিক সংখ্যা পরস্পরের সমান হবে না। তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে তারা পরস্পরের হচ্ছে আমাদের কি আইসোটোপ না, ঠিক আছে, এটা মোটামুটি আমরা শিওরই বলতে পারি। এরা পরস্পরের আইসোমার। আচ্ছা, আইসোমার জিনিসটা কি? আইসোমার হলো যদি দুটি মৌল বা একাধিক মৌল যদি হচ্ছে গিয়ে একাধিক মৌল যদি কি হয়, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা সব কিছুর দিক দিয়েই সমান হয়। তার মানে যদি দুটি মৌলের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা সবই সমান হয়, মানে লিটারালি যদি দুইটা মৌল সেম হয় কিন্তু তাদের মধ্যে পার্থক্য থাকে শুধুমাত্র কি তেজস্ক্রিয়তায়, ঠিক আছে, যে যদি দুটি মৌলের মাঝে পারমাণবিক সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা সব সমান হয়, শুধু তেজস্ক্রিয় ধর্মে পার্থক্য থাকে, তবে তাদেরকে বলা হয় পরস্পরের আইসোমার। আমরা এখানে দেখতে পাচ্ছি 4টি মৌলের কারোরই পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা সমান না, তার মানে তারা পরস্পরের আইসোমার হবে না। আচ্ছা, তারা পরস্পরের কি আইসোটোন? স্বভাবতই এই 4টি পরমাণুর একটিরও কিন্তু হচ্ছে গিয়ে নিউট্রন সংখ্যা হচ্ছে গিয়ে পরস্পরের সমান নয়, পারমাণবিক সংখ্যা ভিন্ন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তার মানে তারা পরস্পর আইসোটোন হতে পারবে না। এবার তারা কি পরস্পর আইসো ইলেকট্রন, এটা আমি হচ্ছে চেক করার চেষ্টা করি। খেয়াল করো, আমাদের ফ্লোরাইড আয়ন এখানে আছে, ঠিক আছে, ফ্লোরাইড আয়নের আমাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে, আমি জানি ফ্লোরিনের হচ্ছে 9, সোডিয়ামের হচ্ছে 11, অক্সিজেনের হচ্ছে আমাদের কত, অক্সিজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 অ্যান্ড কার্বনের হচ্ছে 6। তো আচ্ছা, যেটা বলেছিলাম এই কারণে তারা আইসোটোপ না, তো তোমরা বুঝতেই পেরেছো যে কেন আইসোটোপ না, পারমাণবিক সংখ্যা সবার হচ্ছে ভিন্ন ভিন্ন। তো আমরা যদি দেখি তাহলে ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত হওয়ার কথা, 9টা প্রোটন আছে, তার ইলেকট্রন সংখ্যা হবে 9টা, যেহেতু একটা মাইনাস আয়ন আছে তার মানে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হওয়ার কথা 11টা, যেহেতু তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, কিন্তু এখানে একটা ইলেকট্রন কম আছে, তার মানে তার ইলেকট্রন 10টি। অক্সিজেনের ইলেকট্রন হওয়ার কথা 8টি, যেহেতু 2- তার মানে হবে 10টি। কার্বনের ইলেকট্রন হওয়ার কথা 6টি, কিন্তু যেহেতু 4- ইলেকট্রন হবে 10টি। তার মানে আমি বলতে পারি এই 4টা পরমাণু বা 4টা যে আমাদের হচ্ছে কি আয়ন দেওয়া আছে, প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 10, 10 এবং 10। তাহলে আমি বলতে পারি তারা পরস্পরের কি আইসো ইলেকট্রনিক। তাহলে এইটা হবে আমাদের আনসার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এই প্রাথমিক আলোচনা। আমরা এখন হচ্ছে মূল টপিকে প্রবেশ করব। এবার তাহলে আমরা পরের টপিকে চলে যাই, সেটা হলো কোয়ান্টাম সংখ্যা। প্রথমে আমাদের একটু জানতে হবে কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি। কোয়ান্টাম সংখ্যা কি? দেখো, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোনো একটা ইলেকট্রনের পরিচয়। সহজ কথায় একটা ইলেকট্রনকে খুঁজে বের করতে হলে যা যা জানা দরকার সেগুলোকে রাশি আকারে প্রকাশ করলেই তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তো সংজ্ঞাটা যদি আমি বলি তাহলে একটু সহজ করে বলতে গেলে, পরমাণুর কোনো একটি ইলেকট্রনের কক্ষপথ বা শক্তিস্তরের আকার, শক্তিস্তরের আকৃতি, কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস, তার মানে কক্ষপথটি চৌম্বক ক্ষেত্রে কোন ধরনের আচরণ করে সেই আচরণ, সেই ত্রিমাত্রিক দিকবিন্যাস, এবং সবার শেষে সেই ইলেকট্রনের নিজ কক্ষ বরাবর ঘূর্ণনটা কি আপ স্পিনে নাকি ডাউন স্পিনে, সেটাই হচ্ছে কি একটা মানে এই যে আমাদের তথ্যগুলা, এই তথ্যগুলো যেই রাশিসমূহের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরো আমাকে বলা হলো একটা ব্যক্তিকে খুঁজে বের করতে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে একটা ব্যক্তিকে খুঁজে বের করতে। ধরো বলা হলো রহিম নামক একটা ব্যক্তিকে খুঁজে বের করতে। তো প্রথমে আমাকে কিছুই বলা হলো না, বললো যে রহিমকে খুঁজে বের করো। এখন আমি রহিমকে খুঁজে বের করতে যাব, ঠিক আছে। দেখো, এখন পুরো পৃথিবীতে
রহিম কত রহিম থাকতে পারে। ধরো প্রথমে আমাকে তো বললো শুধু রহিমকে বের করো, আমি জানি না সেই রহিম কোন রহিম, কোথায় থাকে, তার বাড়ি কই, কিছু আমি জানি না। তাহলে আমার কিন্তু পুরো পৃথিবীতে যত রহিম আছে সবকেই আমার প্রথমে নিতে হবে। ধরো পুরো পৃথিবীতে আমি রহিম পেলাম, ধরো হচ্ছে গিয়ে ধরো আমি রহিম পেলাম 10 লাখ, ঠিক আছে। তো পুরো পৃথিবীতে আমি 10 লাখ রহিম পেলাম পুরো পৃথিবীতে। তো এখন এই 10 লাখ রহিম থেকে আমার রহিমটাকে, মানে যেই রহিমকে আমাকে খুঁজে বের করতে বলা হয়েছে সেই রহিমটাকে, সেইটা যদি আমার বের করতে হয় তাহলে কিন্তু আমার আরও তথ্য লাগবে, ঠিক আছে। তো তারপর আমাকে আরেকটা তথ্য দেওয়া হইলো। সেই তথ্যটা কি বলা হইলো, এই রহিম, যেই রহিমের কথা আমি বলতেছি সেই রহিম কোথায় থাকে, সেই রহিম বাংলাদেশে থাকে। আচ্ছা, তাহলে কিন্তু আমার এখন যে স্যাম্পল সাইজটা এটা কিন্তু আরো ছোট হয়ে গেল। আমি কিন্তু আগে কথা বলছিলাম পুরো পৃথিবীর রহিম নিয়ে, সেটা ছিল 10 লাখ। এখন কিন্তু আমার আর এই 10 লাখ রহিম নিয়ে কথা বলতে হবে না, এখন কিন্তু আমি শুধু বাংলাদেশের রহিম নিয়ে কথা বলতে পারি। ধরো বাংলাদেশের রহিম পাওয়া গিয়েছে, ধরো হচ্ছে গিয়ে আমি 1 লাখ। তাহলে কিন্তু আমার স্যাম্পল সাইজ এখন কি হইলো, এই যে আমাদের 10 লাখ ছিল তার থেকে কিন্তু 1 লাখে নেমে আসলো। আচ্ছা, তারপরেও কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত রহিমকে আমি পাচ্ছি না, তাই কাঙ্ক্ষিত রহিমকে পাচ্ছি না। তাহলে আমাকে নেক্সট আরেকটা তথ্য দেওয়া হলো। তথ্যটা হচ্ছে গিয়ে আমাদের যেই রহিম, মানে বাংলাদেশের যেই রহিম, সেই রহিম থাকে বসুন্ধরা আবাসিক এলাকায়, ঠিক আছে, বসুন্ধরা আবাসিক এলাকায়। এবার কিন্তু আমার স্যাম্পল সাইজ অনেক ছোট হয়ে গেছে। কেমন ছোট হয়ে গেছে, আগে ছিল 10 লাখ, এখন হচ্ছে 1 লাখ। এখন যদি আমি বলি বসুন্ধরায় আবাসিক এলাকায় কয়জন রহিম থাকে, বলো তো কেমন হবে নাম্বারটা। ধরো 1000, ঠিক আছে। 1000 স্যাম্পল তো অনেক ছোট না 10 লাখের তুলনায়, কিন্তু আমরা কিন্তু একটু ছোট একটা স্যাম্পল সাইজে চলে আসলাম। তাহলে কিন্তু আমি বলতে পারি যে এই 1000 রহিমের মধ্যে আমার রহিম লুকায় আছে। এরপর আমাকে বলা হইলো, ধরো এই যে বসুন্ধরা, এই যে আমাদের আবাসিক এলাকার এত নম্বর বিল্ডিং এর এই 5C, এত নম্বর ফ্ল্যাটে হচ্ছে গিয়ে যেই রহিম থাকে তাকে খুঁজে বের করো। সেখানে গিয়ে হয়তোবা আমি দেখবো যে রহিম একজন, তাহলে সেই হবে আমাদের কি কাঙ্ক্ষিত রহিম। বুঝতে পারছো ব্যাপারটা। প্রথমে খেয়াল করো 10 লাখ রহিম ছিল আমার কাছে, কারণ আমাকে কিছুই বলা হয় নাই, বলা হয়েছে পৃথিবীতে কতজন রহিম আছে। তারপর কিন্তু আমাকে একটা একটা করে তথ্য দেওয়া হইলো, ঠিক আছে। তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা কি পেয়েছি, শেষ পর্যন্ত আমাদের যে কাঙ্ক্ষিত রহিম তাকে কিন্তু আমরা খুঁজে পেয়েছি। তার মানে কোনো কিছুকে যদি আমি খুঁজে বের করতে হয় তাহলে কিন্তু আমার কি দরকার, তার সম্বন্ধে প্রয়োজনীয় তথ্যটা দরকার, তাই তো। তো একইভাবে এখন যদি একটা ইলেকট্রন, ধরো একটা পরমাণু আছে, তো পরমাণু ধরো হচ্ছে কি আমাদের এই যে শক্তি স্তর, এরকম কয়েকটা শক্তি স্তর আছে, এগুলো হচ্ছে একটা পরমাণু। জাস্ট আমি এটা থিওরিটিক্যালি না, আমি জাস্ট হচ্ছে তোমাকে বোঝানোর জন্য আমি আঁকতেছি। তো ধরে নিও না আবার জিনিসটা সবকিছু এরকমই হয়, জাস্ট এমনিতে আমি বোঝানোর জন্য ব্যাপারটা আঁকছি। ধরো পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে, ঠিক আছে। তো এখানে কয়েকটা ইলেকট্রন আছে, এটাতে কয়েকটা ইলেকট্রন আছে, এরকম কয়েকটা ইলেকট্রন আছে, ঠিক আছে। তারপর এই যে তার বাইরেও ইলেকট্রন আছে। এক্সাক্ট কিছু আমি আঁকতেছি না, জাস্ট এমনিতে আঁকা। তোমরা আবার ধরে নিও না যে ভাইয়া এইটাই আঁকছেন, এইটাই সবকিছু, এইটাই চিত্র, এইটাই দিতে হবে, এরকম কিছু কিন্তু না, ঠিক আছে। আমি কিন্তু জাস্ট বোঝানোর জন্য আঁকতেছি। তো এখন ধরো এখন আমাকে বললো এই যে পরমাণুটা আছে, এই পরমাণুর থেকে ইলেকট্রন বের করো। ভাই কোন ইলেকট্রন বের করবো, ভাই আমাকে তো বলতে হবে আমি কোন ইলেকট্রনটা বের করবো। তাহলে প্রথমে বলা হলো একটা তথ্য দিল, যে প্রথম তথ্যটা দিল যে এই ইলেকট্রনটা হচ্ছে গিয়ে পরমাণুর এই ধরো 3 নম্বর শক্তি স্তরে আছে। তাহলে কিন্তু আমি বলতে পারবো যে 1 2 3, এইটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। তাহলে আমি কিন্তু এখন বলতে পারবো যে এই 3 নম্বর শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে তার মধ্যে আমার কাঙ্ক্ষিত ইলেকট্রনটা আছে। একটা তথ্য দেওয়া হইলো। তারপর বলা হয়ে যাচ্ছে গিয়ে দ্বিতীয় আরেকটা তথ্য দেওয়া হলো। সেই তথ্যটা কি, সেই তথ্যটা হচ্ছে গিয়ে এই যে আমাদের 3 নম্বর শক্তি স্তরে আছে, এই 3 নম্বরের এই 3 নম্বরের আবার ধরো হচ্ছে আরো কয়েকটা উপশক্তি স্তর থাকবে, তাই না। আমরা জানি তো প্রত্যেকটা শক্তি স্তরে আরো কিছু উপশক্তি স্তর থাকবে। তো 3 নম্বর যে আমাদের শক্তি স্তরটা আছে তারও কিছু উপশক্তি স্তর আছে। তো বলা হয়েছে ধরো আমাদের প্রথম তথ্যটা দেওয়া হলো হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, তার মানে আমার শক্তি স্তরটাকে হচ্ছে নির্দেশ করা হয়েছে। দ্বিতীয় তথ্যটা দিল হচ্ছে গিয়ে 3 নম্বর আমাদের যে শক্তি স্তর আছে তার যে দ্বিতীয় উপশক্তি স্তরটা আছে সেখানে ইলেকট্রনটা আছে। তো ধরো দ্বিতীয় উপশক্তি স্তর হচ্ছে এই জায়গাটা, ধরে নাও এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তো তৃতীয় শক্তি স্তরের দ্বিতীয় উপশক্তি স্তর। তাহলে কিন্তু আমি এখন বুঝতে পারবো যে ইলেকট্রন কিন্তু এই যে ইলেকট্রনগুলো, এখানে যে ইলেকট্রনগুলো আছে তার মধ্যে কোনো একটা, তাই না। তাহলে কিন্তু আমি আরেকটা তথ্য পেয়ে গেলাম। তারপর তৃতীয় যে আমাদের ইনফরমেশনটা দেওয়া হইলো সেটা বলা হইলো যে
এই যে আমি যে বললাম যে ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে আছে, তৃতীয় শক্তি স্তরের দ্বিতীয় উপশক্তি স্তরে আছে, আমাকে আরেকটা ইনফরমেশন দেওয়া হলো যে দ্বিতীয় শক্তি স্তরের এই উপশক্তি স্তর, তার মানে এই অরবিটালে আছে। ঠিক আছে, ধরো হচ্ছে এখানে বলা হইলো যে দ্বিতীয় শক্তি স্তরের কোনো একটা অরবিটালের নাম দিল যে এই অরবিটালে আছে, তাহলে কিন্তু আমি তখন বুঝে ফেলবো যে এই যে ধরো এই অরবিটালটাতে এখন আছে। এখন একটা অরবিটালে আবার দুইটা ইলেকট্রন থাকে, তখন লাস্ট যে আমাদের তথ্যটা দেওয়া হইলো সেটা বললো যে ধরো তার স্পিন হচ্ছে গিয়ে +½ এখন আমরা জানি একটা অরবিটালে যে দুইটা ইলেকট্রন থাকে তাদের ভিন্ন ভিন্ন স্পিন থাকে, একটা +½ হলে আরেকটা -½ তাহলে কিন্তু আমাকে যখন বলা হইলো +½ স্পিন, তাহলে কিন্তু আমি বুঝে ফেলবো যে এই যে দুইটার মধ্যে যেটার স্পিন হাফ এটার কথাই বলা হয়েছে। তাহলে কিন্তু আমি কিন্তু এই যে একদম কোনো কিছু না জানা থেকে একদম শূন্য থেকে কিন্তু আমাকে শুধু এই 4টা তথ্য দিয়ে দিলে কিন্তু আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত ইলেকট্রনটাকে কিন্তু আমি খুঁজে বের করে ফেলতে পারি। তাহলে এই যে আমাদের তথ্যগুলো, যেই তথ্যগুলো একটা ইলেকট্রনকে নির্দেশ করে তাকে কিন্তু বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তাহলে আরেকবার যদি বলি, পরমাণুর কোনো একটি ইলেকট্রনের শক্তি স্তর কোন শক্তি স্তরে আছে, সেই শক্তি স্তরের আকার, তারপর সেই শক্তি স্তরের আকৃতি, তার মানে ওই শক্তি স্তরের মাঝে কোন উপশক্তি স্তরে আছে সেটা, তারপর ওই উপশক্তি স্তরের কোন অরবিটালে আছে, তার মানে ওই কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস, এবং সর্বশেষে হচ্ছে গিয়ে ওই অরবিটালে সেই ইলেকট্রনটা কোন স্পিনে ঘুরছে, সেই তথ্যগুলো যেই রাশির মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই বলা হয় হচ্ছে আমাদের কি কোয়ান্টাম সংখ্যা। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এবার এই যে আমাদের যেই কথাবার্তাগুলো আমি বললাম সেগুলো কিন্তু এখানে বলা আছে। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি বলে আসছে যে শক্তি স্তর নির্দেশ করে। কি নির্দেশ করে? শক্তি স্তর নির্দেশ করে। কোনো শক্তি স্তর কোনো একটা যদি কোয়ান্টাম সংখ্যা, আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি দেওয়া থাকে n = 1, তাহলে আমি বুঝবো সে হচ্ছে কোন শক্তি স্তরে আছে, k শক্তি স্তরে আছে। n = 2 হইলে তাহলে l শক্তি স্তরে আছে, n = 3 হইলে তাহলে m শক্তি স্তরে আছে। তার মানে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা কি করতেছে? শক্তি স্তর নির্দেশ করতেছে। আচ্ছা, এখন আমাদের এক একটা শক্তি স্তরে আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তো এই ইলেকট্রন সংখ্যাটা কিভাবে বের করা হয়? যদি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হয় n, তাহলে সেই শক্তি স্তরে মোট অরবিটাল থাকতে পারবে হচ্ছে কি n²। আর আমরা জানি এক একটা অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকে, তাহলে সেই শক্তি স্তরে মোট সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে কি 2n² পরিমাণ। ঠিক আছে? আচ্ছা, এইবার সেকেন্ড যে কোয়ান্টাম সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? সহকারী কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরের আকৃতি বা উপশক্তি স্তর নির্দেশ করে। ঠিক আছে, শক্তি স্তরের আকৃতি অথবা উপশক্তি স্তর। ঠিক আছে, এখানে একটু উপশক্তি স্তরের আকৃতি লিখেছি, কিন্তু এটা হবে শক্তি স্তরের আকৃতি অথবা উপশক্তি স্তর নির্দেশ করে। তার মানে কোন একটি ইলেকট্রন তার কোন শক্তি স্তরে আছে সেটা তো নির্দেশ করলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করবে যেই শক্তি স্তরে আছে তার কোন উপশক্তি স্তরে আছে সেটা। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় কিভাবে? সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় l দ্বারা, আর l এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। আচ্ছা ভাই, 0 থেকে n-1 পর্যন্ত মানে কি? 0 থেকে n-1 পর্যন্ত মানে হচ্ছে কি আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা হবে এরকম। যদি হয় n যদি হয় আমাদের ধরো 1, তাহলে কিন্তু l এর মান দেখো 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে 0 থেকে n-1 কত ক্ষেত্রে? যদি n এর মান যদি হয় 1, 1 - 1 মানে কত? 0। তাহলে l এর মান কিন্তু শুধুমাত্র 0, আর কিছু না। সহজ একদম। এখন যদি হয় n এর মান যদি হয় 2 ভাইয়া, তাহলে কি হবে? তাহলে ভাইয়া l এর মান হবে প্রথম তো হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। n-1 কত? 2 - 1, তার মানে 1, তার মানে 0, 1। আচ্ছা ভাইয়া, তাহলে n এর মান যদি হয় 3 হয়, তাহলে বলো তো 0 থেকে 3 - 1, তার মানে 2 পর্যন্ত। 0 থেকে 2 পর্যন্ত মানে কি? তাহলে l এর মান কত হবে বলো তো? 0, 1, 2। এভাবে কিন্তু আমার l এর মান বাড়বে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এক একটা উপশক্তি স্তরেও কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যার মান নির্দিষ্ট। এখন কোন উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করব? কোন উপশক্তি স্তরে মোট অরবিটাল হচ্ছে গিয়ে প্রকাশ করা হয় আমাদের 2l+1 এই নাম্বারটার দ্বারা হচ্ছে গিয়ে কোনো একটা উপশক্তি স্তরে মোট অরবিটাল নির্দেশ করা হয়। আর আমরা জানি এক একটা অরবিটালে ইলেকট্রন কয়টা করে থাকে? 2টা করে থাকে। তাহলে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে কোনো উপশক্তি স্তরের জন্য 2 × 2l+1 সংখ্যক। আচ্ছা, তারপর আমরা চলে আসি হচ্ছে কি তৃতীয় যে আমাদের কোয়ান্টাম সংখ্যা ছিল, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে আমাদের হচ্ছে গিয়ে কোনো একটা শক্তি স্তরের ত্রিমাত্রিক দিকবিন্যাস।
ত্রিমাত্রিক দিকবিন্যাস। ঠিক আছে, ত্রিমাত্রিক দিকবিন্যাস জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কি, আমাদের সেই কক্ষপথটিকে যদি একটি চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই কক্ষপথের দিকবিন্যাসটা কি রূপ হয় সেটাই কিন্তু নির্দেশ করে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এই আমাদের এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কিন্তু আরেকটা জিনিস নির্দেশ করে, সেটা কি? সেটা হচ্ছে কি অরবিটাল। ঠিক আছে, সেটা কি? অরবিটাল। এখন আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এম দ্বারা। এখন এম এর মানটা কিভাবে নির্ণয় করা হয়? এম এর মান হয় 0 সহ -l থেকে +l, অথবা 0 সহ +-l। এখন এটা কি রকম হয় ভাইয়া? দেখো, যখন l এর মান 0 তখন কিন্তু m এর মান কত? 0 সহ +-l, তার মানে কত? 0, কারণ এখানে তো 0, মানে l এর মানই 0, কোনো সমস্যাই নেই। কিন্তু l এর মান যখন হবে হচ্ছে কি আমাদের 1, ঠিক আছে, সেক্ষেত্রে m এর মান কত হবে বলো তো? সেক্ষেত্রে m এর মান কিন্তু 0 সহ +-l, তার মানে -1 0 +1, -1 থেকে আমাদের +1 পর্যন্ত, কারণ আমরা বলেছি 0 সহ -l থেকে +l পর্যন্ত। তেমনি l এর মান যখন হবে 2 তখন কি রূপ হবে ব্যাপারটা? তখন কিন্তু আরেকটু বেড়ে যাবে। কিরকম হবে? l এর মান যখন 2 তখন 0 সহ -l থেকে +l, তার মানে 0 সহ -2 থেকে +2, তার মানে কিন্তু ব্যাপারটা হবে এরকম -2 -1 0 +1 +2। এটা কিন্তু আমাদের m এর মান হবে। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এখন এক একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? আমরা বলেছি এক একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, তার মানে যতটা অরবিটাল তার দ্বিগুণ ইলেকট্রন। ওকে, এবং সবার শেষে আসে হচ্ছে ঘূর্ণন ইলেকট্রন সংখ্যা। এখন ঘূর্ণন ইলেকট্রন সংখ্যা জিনিসটা কি? দেখো, প্রত্যেকটা ইলেকট্রন কক্ষপথে ঘূর্ণনের সাথে সাথে নিজ অক্ষ বরাবরও কিন্তু ঘুরে। সেই নিজ অক্ষ বরাবর যে ঘূর্ণনটা, সেই ঘূর্ণনটা কি রূপ হয় সেটা কিন্তু প্রকাশ করা হয় আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দ্বারা বা এস দ্বারা। এস এর মান সাধারণত হচ্ছে গিয়ে প্রকাশ করা হয় +-1/2, তার মানে হচ্ছে গিয়ে +12 অথবা -12 দ্বারা। ঠিক আছে, তো এক একটা অরবিটালে আমাদের কি থাকে? 2টা ইলেকট্রন থাকে। এই 2টা ইলেকট্রন সাধারণত ভিন্ন ভিন্ন স্পিন, তার মানে একটা ইলেকট্রন যদি হয় +12 স্পিনের তাহলে আরেকটা ইলেকট্রন হয়ে থাকে -12 স্পিনের। এটা কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা, এখন এই যে আমরা কথাবার্তাগুলো বললাম, এগুলোকে যদি আমরা একটু সামারি করি তাহলে দেখো তো ব্যাপারটা কিরকম হয়। প্রত্যেকটা শক্তি স্তরের জন্য আমরা এখানে কোয়ান্টাম সংখ্যাগুলোকে আমরা একত্রিত করেছি। দেখো, যখন শক্তি স্তর হচ্ছে k, সেক্ষেত্রে আমাদের n এর মান কত? প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1, কারণ আমরা বলেছি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1 হলে শক্তি স্তর হয় k। তাহলে সেক্ষেত্রে n এর মান যদি হয় 1, l এর মান কত হবে? l এর আমরা কি বলেছিলাম? 0 থেকে n-1, তাহলে n-1 মানে কত? 1 - 1 = 0, তার মানে l এর মানও 0। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে উপশক্তি স্তর হচ্ছে কত? l হচ্ছে 0 হলে উপশক্তি স্তর প্রকাশ করা হচ্ছে s দ্বারা, তাহলে এখানে উপশক্তি স্তর কত? 1s। আচ্ছা, আর যেহেতু l এর মান 0, তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? 0 সহ +-l, l এর মান 0, তাহলে আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কি হবে? 0। আচ্ছা, আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান যেহেতু একটা, তাহলে আমাদের অরবিটাল হচ্ছে কি একটা, আর একটা অরবিটালে আমাদের ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা, তাই না? এটা কিন্তু আবার আমাদের n এর মান দ্বারা প্রকাশ করা যায়। n এর মান যেহেতু 1, তাহলে অরবিটাল সংখ্যা n², তার মানে 1, তার মানে ইলেকট্রন সংখ্যা 2n², তার মানে 2। আচ্ছা, তারপরে চলে যাচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় শক্তি স্তর n = 2, যেটাকে প্রকাশ করা হয় l দ্বারা। দ্বিতীয় শক্তি স্তর যদি n = 2 হয়, তাহলে l এর মান কত হবে? 0 থেকে n-1, তার মানে 0 থেকে 2-1 = কত? 1। l এর মান কত পাচ্ছি? 0 আর হচ্ছে 1। 0-র জন্য আমরা শক্তি স্তর, আমরা যেহেতু আমাদের l এর মান 2টি, তার মানে আমাদের শক্তি স্তর কয়টি? 2টি। আর 0 হলে আমরা জানি l এর মান 0 হলে সেটা হচ্ছে s উপশক্তি স্তর প্রকাশ করা হয়, আর হচ্ছে গিয়ে l এর মান যদি হয় 1, তাহলে সেটাকে p উপশক্তি স্তর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর থাকবে? 2টি, একটা হচ্ছে আমাদের 2s আর 2p। ওকে, তো এখন l এর মানের জন্য আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা m এর মান যদি নির্ধারণ করি, তাহলে l = 0 হলে m এর মান হবে কত? 0, কোনো সমস্যা নেই। কিন্তু l = 1 হলে m এর মান হবে কত? 0 সহ +-1, তার মানে কি? -1 0 +1। এখন তাহলে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে মোট অরবিটাল কয়টি পেলাম? আমরা অরবিটাল পেয়েছি কিন্তু এই যে একটা এখানে, আর এখানে কয়টা? 3টা। এই যে আমরা দেখো অরবিটাল সংখ্যা 1 আর 3।
তাই না? তার মানে আমাদের হচ্ছে গিয়ে কত 4, তার মানে আমাদের অরবিটাল সংখ্যা কত 4। আচ্ছা, এখন 4টা যদি হয় অরবিটাল তাহলে আমাদের ইলেকট্রন থাকবে কয়টা? ইলেকট্রন থাকবে কিন্তু আমাদের 4 দুগুণা 8টা। এটা কিন্তু আমরা যদি একদম সূত্র দিয়ে দেখতে চাই, n এর মান 2 তাহলে অরবিটাল সংখ্যা কত n স্কয়ার, তার মানে 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4, আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n স্কয়ার, তার মানে 2 ইনটু 2 স্কয়ার ইজ ইকুয়াল টু কত বলো তো 8। ওকে, এবার আসি হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর হচ্ছে আমাদের m, n ইজ ইকুয়াল টু, আমরা তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু কত হবে 3। ওকে, n ইজ ইকুয়াল টু 3 হলে l এর মান কত হবে 0 থেকে 3 মাইনাস 1, তার মানে 2, তার মানে 0 1 2, 0 থেকে 2 পর্যন্ত কয়টা নাম্বার আছে 0 1 2। ওকে, তো এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের জন্য আমরা উপশক্তি স্তর পাবো কোনগুলো? আমরা দেখো, আমরা যেহেতু 3টা l এর মান পেয়েছি 3টি, তার মানে 3টি হচ্ছে কি আমাদের উপশক্তি স্তর থাকবে। তাহলে l ইজ ইকুয়াল টু 0 এর জন্য উপশক্তি স্তর হবে কত আমাদের s, 1 এর জন্য p, 2 এর জন্য d, তাহলে আমরা 3টা উপশক্তি স্তর পেলাম 3s 3p 3d। এখন তাদের জন্য আমরা অরবিটাল সংখ্যাগুলো একটু দেখি। এখন আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা যদি দেখতে চাই, l ইজ ইকুয়াল টু 0 এর জন্য চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কত 0, l ইজ ইকুয়াল টু 1 এর জন্য চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কত হবে -1 0 +1। কেন? কারণ আমরা বলেছিলাম 0 সহ প্লাস মাইনাসের 1। আচ্ছা, আর l ইজ ইকুয়াল টু 2 এর জন্য আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কত হবে 0 সহ প্লাস মাইনাসের 2 পর্যন্ত, তার মানে কত -2 থেকে +2 পর্যন্ত, তার মানে 0 থাকবে। তাহলে আমি এটা লিখতে পারি -2 -1 0 +1 +2। তাহলে আমরা মোট অরবিটাল কটি পেলাম? এই যে আমাদের একটা অরবিটাল এখানে, এখানে 3টা, আর এখানে 5টা। এই যে আমাদের 1টা 3টা 5টা। 3s এর জন্য একটা অরবিটাল, 3p এর জন্য 3টা অরবিটাল, 3d এর জন্য 5টা অরবিটাল। এই আমাদের এই যে এই আমাদের 1 3 আর 5 অরবিটাল একসাথে করলে আমরা পেলাম হচ্ছে 9টা অরবিটাল। 9টা অরবিটালে ইলেকট্রন থাকবে কয়টা? 9 দুগুণা 18টা। এটা কিন্তু আমরা সূত্রের সাহায্যে যদি দেখি, তাহলে আমাদের হচ্ছে কি অরবিটাল সংখ্যা হচ্ছে কি n ইজ ইকুয়াল টু যেহেতু 3, তাহলে অরবিটাল সংখ্যা হবে কত 3 স্কয়ার, তার মানে ইজ ইকুয়াল টু 9, তাই না? আর আমাদের হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা করতে হবে 2 ইনটু 3 স্কয়ার, তার মানে 2 ইনটু 9 ইজ ইকুয়াল টু কত 18, সেম, তাই না? এবার আসি লাস্ট, n ইজ ইকুয়াল টু 4। n ইজ ইকুয়াল টু 4 হলে আমাদের শক্তি স্তরকে বলা হয় হচ্ছে কি n দ্বারা প্রকাশ করা হয়। যাই হোক, তো n ইজ ইকুয়াল টু 4 এর জন্য আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে 0 থেকে 4 মাইনাস 1, 0 থেকে n মাইনাস 1, তার মানে 0 থেকে 4 মাইনাস 1, তার মানে 0 1 2 4 মাইনাস 3, তার মানে 0 1 2 3। আচ্ছা, তো প্রত্যেকটার জন্য আমাদের উপশক্তি স্তর পাবো, 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d, 3 এর জন্য f। তার মানে আমাদের উপশক্তি স্তরগুলো হলো 4s 4p 4d এবং 4f। আচ্ছা, এখন এই 4s এর জন্য আমাদের হচ্ছে গিয়ে আমাদের অরবিটাল হবে কয়টা? একটা। 4s আমাদের জন্য হবে 0, কারণ কি আমাদের l এর মান হচ্ছে 0, তাহলে আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান হবে কত 0 সহ প্লাস মাইনাসের l। এখন যেহেতু 0, তার মানে 0 সহ প্লাস মাইনাসের l মানে কত 0। আমাদের 1 এর ক্ষেত্রে কত হবে 0 সহ প্লাস মাইনাসের 1, তার মানে -1 0 +1। 2 এর ক্ষেত্রে 0 সহ প্লাস মাইনাসের 2, তার মানে কত -2 থেকে 2 পর্যন্ত, -2 -1 0 +1 +2। আর 3 এর ক্ষেত্রে 0 সহ প্লাস মাইনাসের 3, তার মানে -3 থেকে +3 পর্যন্ত, -3 -2 -1 0 +1 +2 +3। তাদের মোট অরবিটাল কয়টি হলো দেখো তো? এই যে একটা, এখানে হচ্ছে 3টা, 4p এর জন্য 3টা, 4d এর জন্য 5টা, আর 4f এর জন্য 7টা। তাহলে আমি মোট অরবিটাল পেলাম কয়টা দেখো তো? 3 আর 1 4, 4 5 4 9, 9 আর 7 কত 16। তাহলে মোট অরবিটাল হলো 16টি। আর প্রত্যেকটি অরবিটালে যেহেতু 2টি করে ইলেকট্রন থাকে, তাহলে আমি লিখতে পারি 16 × 32। মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32। তাহলে আমি বুঝতে পারলাম যে হচ্ছে কি আমাদের n ইজ ইকুয়াল টু 4 হলে আমাদের অরবিটাল সংখ্যা হয় হচ্ছে 16, আর ইলেকট্রন সংখ্যা মোট ইলেকট্রন সংখ্যা হয় 32। এটা কিন্তু আমি যদি সূত্রের সাহায্যে দেখি, তাহলে অরবিটাল সংখ্যা হচ্ছে গিয়ে 4 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত 16, আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 4 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2 × 16 ইজ ইকুয়াল টু হচ্ছে 32। আশা করি আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার আমরা এই যে আমাদের যে কোয়ান্টাম সংখ্যা সংক্রান্ত যে আলোচনাটা আমরা দেখলাম, তার থেকে কয়েকটা কোশ্চেন সলভ করার চেষ্টা করব। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি আমাদের বুয়েটের 2016-17তে একটা কোশ্চেন, খুবই রিসেন্ট একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা হচ্ছে কি আমরা একটু প্রথমে দেখি। এই কোশ্চেনের প্রথমে বলা হয়েছে
1 নম্বরে চেয়েছে 4D উপশক্তি স্তরে অরবিটালগুলোর জন্য n, l এবং m এর মান নির্ণয় করো। ঠিক আছে, 4D উপশক্তি স্তরের জন্য আমাদের কি করতে হবে, n, l এবং m এর মান নির্ণয় করতে হবে। দেখো 4D দেয়া আছে, প্রথমে দেয়া আছে 4, তাই না? তার মানে আমাদের বলাই আছে কিন্তু আমাদের চতুর্থ শক্তি স্তর, তার মানে n = হচ্ছে কি 4। ওকে, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার হচ্ছে কি l এর মান। এখন আমাদের 4 যেহেতু 4D, 4 যেহেতু D, আমরা জানি কি D এর মান আমাদের কত, D এর ক্ষেত্রে l এর মান কত বলো তো? D এর ক্ষেত্রে আমাদের l এর মান কত? 2। মনে আছে আমাদের S P D 0 1 2, তাহলে আমাদের l এর মান কত হইল 2, তাই না? l এর মান কত 2। আচ্ছা, এবার m এর মান। এখন m এর মান কিন্তু আমাদের নির্দিষ্ট করে বলে দেয়া নাই। যেহেতু আমাদের l এর মান 2 আছে, তাহলে আমাদের m এর মান হতে পারে -2 থেকে +2 পর্যন্ত 0 সহ। তাহলে m এর মান আমি লিখতে পারি -2 -1 0 +1 +2। আচ্ছা, এবং সবার শেষ হচ্ছে আমাদের s এর মান। এখন s এর মান তো আমরা জানি প্রত্যেকটি অরবিটালের মধ্যে 2টি ইলেকট্রন থাকবে, তাদের প্রত্যেকটার স্পিন হবে প্লাস অথবা মাইনাসের হাফ। এই হচ্ছে আমাদের 1 নম্বর যে আনসারটা। এবার চলে যাচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নটার, যদি আমি উত্তরটা দিই 2 নম্বরটাতে চলে যাই। দেখো 2 নম্বরটাতে হচ্ছে গিয়ে বলা হয়েছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3 হলে ওই শক্তি স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে। এটা কিন্তু একদম সহজ। কয়টি ইলেকট্রন থাকতে পারে? 2n²। এখন 2n² এর ক্ষেত্রে 2 × 3² = কত বলো তো? 2 × 9 = কত? 18। এটাই কিন্তু আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আমাদের 18টি ইলেকট্রন থাকতে পারে। এটা কিন্তু আমাদের হয়ে গেল আমাদের 2 নম্বর কোশ্চেনের আনসার। যাই হোক, তাহলে আমাদের এই সমস্যাটি শেষ। পরের সমস্যাটা যদি আমরা দেখি, পরের সমস্যায় বলা হয়েছে কোন কোয়ান্টাম সংখ্যার বিন্যাসটি সম্ভব নয়। এটি এসেছে সাস্টে 2017-18 শিক্ষাবর্ষে। তো কোন কোয়ান্টাম সংখ্যার বিন্যাস সম্ভব নয়, তো আমরা একটু দেখি কোনগুলো সম্ভব নয়। দেখো প্রথমটা যদি আমরা দেখি, একদম আমাদের যে প্রথমটা যদি দেখি 4 2 -3 হাফ। আচ্ছা, প্লাসের হাফ। খেয়াল করো আমাদের প্রথম n = দেওয়া আছে 4, কোনো সমস্যা নেই। n = 4 এর জন্য আমাদের l এর মান হতে পারে কি হতে পারে বলো তো? n = 4 এর জন্য 0 1 2 3। কারণ কি আমাদের l এর মান হতে পারে কত? 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে n = যদি হয় আমাদের 4, তাহলে l = কত হতে পারে? 0 1 2 3। আচ্ছা, আমি কিন্তু এ অপশনটি দেখছি প্রথমে। আচ্ছা, আর l এর জন্য তাহলে আমাদের m এর মান কত হতে পারে? m এর মান দেখো তো আমাদের এই যে একদম শেষটা যদি দেখি, আমাদের শেষটা যদি আমি দেখি, তাহলে কিন্তু আমি এখানে হচ্ছে লিখতে পারি সরি, এখানে কিন্তু বলাই আছে যে হচ্ছে আমাদের যে উপশক্তি স্তর কিন্তু আমাদের দেয় আছে যে 2। তো 2 এর জন্য আমাদের আমরা হচ্ছে কিন্তু মানটা বের করব, তাই না? 2 কিন্তু সম্ভব। n এর জন্য n = 4 হইলে l = 2 মান সম্ভব। তার মানে প্রথম যেটা ঠিক আছে। তাহলে m = আমি মানটা বের করব। এখন m = এখানে দেওয়া আছে 2, তার মানে m = -2 থেকে শুরু হবে। -2 -1 0 +1 +2। কিন্তু এখানে তো -3, তার মানে এটা কিন্তু সম্ভব না। তার মানে আমাদের এ কিন্তু সম্ভব না। তাহলে আমাদের এটাই কিন্তু আনসার। এটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার। বাকিগুলো কিন্তু দেখারও দরকার নেই আসলে, কারণ আমরা কিন্তু আনসারটা পেয়ে গেছি। তবুও যদি আমরা একটু যাচাই করতে চাই, এই যে দেখো n = 3, তাহলে কিন্তু l = কি হতে পারে? 3 - 1 2 পর্যন্ত হতে পারে, 0 1 2। ঠিক আছে, 2 এর জন্য কিন্তু আমাদের m এর মান কত হতে পারে? আমাদের কি হতে পারে? -2 -1 0 +1 +2, তাই না? কারণ 0 সহ প্লাস মাইনাসের l, মানে +-2 পর্যন্ত। তার মানে কিন্তু এটা যে আমাদের +1, এটা কিন্তু সম্ভব। আর আমাদের জানি স্পিনের মান তো প্লাস হাফ অথবা মাইনাস হাফ হইতেই হবে, তাহলে এটা কিন্তু আমাদের ঠিক আছে, এটা কিন্তু সম্ভব। তার মানে এটা আমাদের আনসার না। একইভাবে সিতে যদি চলে যাই, n = 2, তাহলে কিন্তু আমাদের l = কি হবে? 0 অথবা 1 হবে। কারণ কি 2 - 1 পর্যন্ত, 0 থেকে 2 - 1 পর্যন্ত। তাহলে কিন্তু এই দুটা মান ঠিক আছে। আর 1 এর জন্য আমাদের m এর মান কত হবে? -1 0 +1। তাহলে 0 কিন্তু এখানে ঠিক আছে। আর স্পিনের সংখ্যা -1/2টা তো ঠিকই আছে, মানে এইখানে তো কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এই বিন্যাসটাও কিন্তু সম্ভব। তাহলে অপশন ডিতে চলে যাই। অপশন ডিতে কিন্তু দেখছি n = 1, তার জন্য কিন্তু আমাদের l হইতে পারে কত? n = 1 হলে তার জন্য l হইতে পারে কত? 1 - 1 = 0। তার মানে এখানে l এর মান 0, ঠিক আছে। এখন তাহলে এই l এর মানের জন্য m কত হইতে পারে? 0 সহ প্লাস মাইনাসের l,
তার মানে এখানে m এর মান কিন্তু জিরোই হবে, তাহলে এটাও ঠিক আছে। তাহলে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে প্লাস হাফ অথবা মাইনাস হাফ স্পিনে, এখানে কিন্তু প্লাস হাফ স্পিনে আছে, তার মানে এইটাও ঠিক আছে। তার মানে এই তিনটা বিন্যাসই কিন্তু সম্ভব, তার মানে এগুলো কিন্তু আমার আনসার না, আমার আনসার কিন্তু এ। আশা করি বুঝতে পেরেছি। এবার চলে যাচ্ছি আমাদের 3 নম্বর যে সমস্যাটি আছে। 3 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n=4 হলে অন্যান্য কোয়ান্টাম সংখ্যা কি কি। এটা কিন্তু আমাদের এর মধ্যে আমি কোশ্চেনটা কিন্তু আনসার করে ফেলেছি। আমাদের যে চার্টটা ছিল সেই চার্টের মধ্যে কিন্তু এই n=4 এর জন্য সবগুলো কোয়ান্টাম সংখ্যা দেখানো হয়েছে। তবু আরেকবার লিখে দিই, n=4 যদি হয় তাহলে l এর মান কত হবে? l এর মান হবে 0 থেকে 4 - 1, তার মানে 0 থেকে 3 পর্যন্ত, তার মানে 0 1 2 3। m এর মান কত হবে? m এর মান l=0 এর জন্য m এর মান 0, l=1 এর জন্য m এর মান 0 সহ প্লাস মাইনাসের 1, তার মানে -1 0 প্লাস 1। l=2 এর জন্য m এর মান 0 সহ প্লাস মাইনাসের 2, তার মানে -2 থেকে +2 পর্যন্ত, -2 -1 0 প্লাস 1 প্লাস 2। l=3 এর জন্য আমাদের কিসের মানটা কত হবে? l=3 এর জন্য আমাদের মানটা হবে কত? আমাদের -3 -2 -1 2 আর কত হবে? 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। ওকে, এই হচ্ছে আমাদের m এর মান। আর s এর মান তো সবসময় হচ্ছে কি প্লাস মাইনাসের হাফ, হয় প্লাস হাফ অথবা মাইনাস হাফ। এইটা কিন্তু হচ্ছে আমাদের আনসারটা। আচ্ছা, এইরকম ঠিক একই রকম একটা কোশ্চেন কিন্তু আমাদের বুয়েটে হচ্ছে গিয়ে 2014-15-তে এসেছিল। এটা কিন্তু এখানে আমাদের লেখা নেই। ঠিক একই রকম একটা কোশ্চেন কিন্তু বুয়েটের 14-15-তে সেশনে এসেছিল। তার মানে এই ধরনের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখছো, প্রায় প্রত্যেক বছরই কিন্তু এরকম একটা কোশ্চেন থাকতেছে কোয়ান্টাম সংখ্যা নিয়ে কোনো না কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। তাহলে কিন্তু আমরা এই পার্টটা খুব গুরুত্ব দিয়ে পড়ব। তাহলে আমরা এবার চলে যাব নেক্সট টপিকে। নেক্সট আমরা যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাসের যে নীতিগুলো আছে সেই নীতিসমূহ নিয়ে আমরা একটু আলোচনা করব। 3টি নীতি আমরা এখানে আলোচনা করব: আহুব্বাও নীতি, হুন্ডের নীতি আর পরিবর্জন নীতি। আমরা এর মাঝে ইন্টার আমাদের যে সিলেবাস, এইচএসসি সিলেবাসে আমরা এই নীতিগুলো সম্বন্ধে খুব ডিটেলসে পড়েছি, ইলেকট্রন বিন্যাস পড়া শিখেছি। আমরা শুধু একটা প্রাথমিক আলোচনা করব আর কীভাবে হচ্ছে গিয়ে আমরা কোশ্চেনগুলো আনসার করব তা দেখব। প্রথমে আসে আমাদের আহুব্বাও নীতি। আহুব্বাও নীতি, যেটা আহুব্বাও নীতিকে আরেকটা নাম আছে, এটাকে বলা হয় বিল্ডিং আপ প্রিন্সিপাল। কি প্রিন্সিপাল? বিল্ডিং আপ প্রিন্সিপাল। কারণ আহুব্বাও নীতি অনেকটা হচ্ছে গিয়ে একটার পর একটা ইট রেখে যেভাবে একটা বিল্ডিং তৈরি করতে হয় সেভাবে হচ্ছে গিয়ে আহুব্বাও নীতিটা কাজ করে। কীভাবে? তো আহুব্বাও নীতিটা হচ্ছে গিয়ে যে যদি কোনো একটা অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার সময় ইলেকট্রনগুলো প্রথমে প্রবেশ করবে সর্বনিম্ন শক্তির অরবিটালে, তারপর একে একে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। মানে যদি কয়েকটা অরবিটাল থাকে, ইলেকট্রনগুলো প্রবেশ করার সময় যেই অরবিটালের শক্তি সবচেয়ে কম হয় সেই অরবিটালে সবার আগে প্রবেশ করবে এবং তারপর আস্তে আস্তে শক্তির ক্রমানুসারে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। আচ্ছা, এখন এই অরবিটালের যে শক্তিটা, এই শক্তিটা হিসাব করা হয় কীভাবে? অরবিটালের শক্তিটা হিসাব করা হয় আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা আর সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের যোগফলের মাধ্যমে। তার মানে n আর l এর যোগফলের মানের মাধ্যমে। তো একটা উদাহরণ যদি দেখি, দেখো এখানে দুইটা অরবিটাল দেওয়া আছে 3d আর 4s। ধরো এখন ইলেকট্রন প্রবেশ করবে, একটা ইলেকট্রন প্রবেশ করবে, সে এখন 3d অরবিটালে প্রবেশ করবে নাকি 4s অরবিটালে প্রবেশ করবে সেটা কিভাবে বুঝবে? দেখো 3d অরবিটালের জন্য যদি আমরা দেখি n আর l এর মানের সমষ্টি কত হবে? দেখো n এর মান 3 আর d যেহেতু, তাহলে l এর মান কত হবে বলো তো? l এর মান হচ্ছে তাহলে 2 বা 2। তাহলে আমাদের n আর l এর সমষ্টি কত হলো? 3 + 2 = 5। আচ্ছা, আর এদিকে 4s অরবিটালের জন্য ব্যাপারটা কেমন হয়? দেখো n এর মান 4 আর s এর মান কিন্তু আমাদের s এর জন্য কিন্তু আমার l এর মান কত? 0। তাহলে 4 + 0 = কত? 4। তাহলে দেখতেছি আমরা যে 3d আর 4s এর মধ্যে কিন্তু আমাদের n + l এর সমষ্টির দিক দিয়ে কিন্তু বা শক্তির দিক দিয়ে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে 3d এর শক্তি কিন্তু আমাদের বেশি, 4s এর কিন্তু শক্তি আমাদের কম। যেহেতু 4s এর শক্তি কম, সেজন্য আমাদের ইলেকট্রন কি করবে? 4s অরবিটালে আগে প্রবেশ করবে। তো এরকম যদি আরো কয়েকটা উদাহরণ যদি দেখি, ধরো এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 2p, তারপর হচ্ছে গিয়ে আমাদের দিলাম হচ্ছে গিয়ে 3d, তারপর হচ্ছে দিলাম হচ্ছে গিয়ে 4s। 4s তো আমাদের এখানে হয়ে গেছে, তাহলে আমি 4s না দিই,
আমি দিলাম হচ্ছে গিয়ে 4p, ঠিক আছে 4p, আর এদিকে হচ্ছে কি আমি দিলাম হচ্ছে গিয়ে 5s। তো 2p এর ক্ষেত্রে আমাদের কি হবে 2 + 1 = কত 3। 3d এর ক্ষেত্রে আমরা তো দেখলামই 3 + 2 = 5। 4p এর ক্ষেত্রে কি হবে বলতো 4 + 1 = 5। 5s এর ক্ষেত্রে 5 + 0 = কত 5। আচ্ছা, ঝামেলা হয়ে গেল না? কি ঝামেলা হয়ে গেল? 3d 4p 5s তিনটাতে কিন্তু আমাদের n + l এর মান আসছে কত 5। তাহলে এখন কথা হচ্ছে কোনটাতে প্রবেশ করবে। এক্ষেত্রে মনে রাখবা যদি একাধিক অরবিটালে যদি n + l এর মান সমান হয় তবে যেই অরবিটালে n এর মান সর্বনিম্ন সেই অরবিটালকে সর্বনিম্ন শক্তি সম্পন্ন ধরা হয়। তাহলে এখানে দেখো তো 3d 4p 5s তিনটারই n + l এর মান 5, কিন্তু আমাদের n এর মান সর্বনিম্ন কোথায় 3d তে 3। তাহলে ইলেকট্রন আগে প্রবেশ করবে কোথায় 3d, তারপর সর্বনিম্ন কোথায় n এর মান 4, তারপর প্রবেশ করবে 4p তে এবং সর্বশেষ প্রবেশ করবে 5s এ। এটা আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা, পরের নীতি হচ্ছে কি হুন্ডের নীতি। হুন্ডের নীতি কি বলে? হুন্ডের নীতি বলে যে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে যখন ইলেকট্রন প্রবেশ করবে, খেয়াল করো সমশক্তি সম্পন্ন, ভিন্ন ভিন্ন অরবিটাল কিন্তু না, ঠিক আছে? তাহলে সমশক্তি সম্পন্ন যখন অরবিটালগুলো হবে তো সেই অরবিটাল সমূহে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে ইলেকট্রন প্রথমে একটি একটি করে একমুখী স্পিনে প্রবেশ করবে। তার মানে সবগুলো ইলেকট্রন একই স্পিনে প্রবেশ করবে এবং একটি একটি করে অযুগ্মভাবে প্রবেশ করবে, এবং তারপর যদি আরও ইলেকট্রন থাকে তখন আরও একটি একটি করে ইলেকট্রন বিপরীত স্পিনে প্রবেশ করে আমাদের কি অরবিটালে জোড়া তৈরি করবে। আমরা জানি প্রত্যেক অরবিটালে কি থাকে ইলেকট্রন জোড়া হিসেবে থাকে। তাহলে আমাদের প্রথম ইলেকট্রন প্রবেশ করবে একটি একটি করে, তারপর যদি ইলেকট্রন আরও থাকে তখন বিপরীত স্পিনে ইলেকট্রন প্রবেশ করবে এবং জোর তৈরি করবে। এবং হুন্ডের নীতির হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে হুন্ডের নীতি অনুসারে অর্ধপূর্ণ আর সম্পূর্ণ যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলো অসম্পূর্ণ অরবিটালগুলো অপেক্ষা বেশি স্থায়ী হয়। সেজন্য দেখা যায় যে হচ্ছে গিয়ে আমাদের অরবিটালগুলোতে ইলেকট্রনগুলা অর্ধপূর্ণ অথবা পূর্ণ অবস্থায় থাকতে পছন্দ করে, অসম্পূর্ণ অবস্থায় থাকতে পছন্দ করে না। তো এই জন্য আমাদের এই যে ধরো ধরো হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাস হচ্ছে গিয়ে 3d9 4s2, আরেকটা হচ্ছে গিয়ে 3d10 4s1। ইলেকট্রন দেখা যাবে যে 3d9 4s2 অপেক্ষা 3d10 4s1 এ থাকতে বেশি পছন্দ করবে, কারণ এখানে দেখো 3d9 কি অসম্পূর্ণ, 4s2 যদিও সম্পূর্ণ, 3d9 কিন্তু একটা অসম্পূর্ণ আমাদের অরবিটাল। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে 3d10 একটা সম্পূর্ণ আমাদের অরবিটাল আর 4s1 একটা অসম্পূর্ণ অরবিটাল। সেক্ষেত্রে এই যে আমাদের এই ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থায়ী, এই জন্য হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন কি করবে এই ইলেকট্রন বিন্যাসে থাকতে বেশি পছন্দ করবে। আচ্ছা, এবং সবার শেষে আসে হচ্ছে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি কি বলে? পলির বর্জন নীতি বলে যে একটা পরমাণুতে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনো এক হতে পারে না। ঠিক আছে, কখনোই দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা এক হবে না, প্রত্যেকটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা আলাদা আলাদা হইতে হবে, অবশ্যই হবে। ঠিক আছে, তো যদি কখনো এমন হয় যে কোনো দুইটা ইলেকট্রনের প্রধান 3টি কোয়ান্টাম সংখ্যা ধরো এক, কিন্তু তারপরেও কিন্তু ইলেকট্রন দুটির স্পিন ভিন্ন ভিন্ন হবে, কারণ হুন্ডের নীতি অনুসারে কি বলতেছে দেখো তো, একই অরবিটালে কিন্তু ইলেকট্রন কিন্তু প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করছে, তারপর কিন্তু বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে জোড় তৈরি করতেছে। তার মানে একটা অরবিটালে যদি অরবিটাল সেমও হয় সেই অরবিটালে কিন্তু দুইটা ইলেকট্রন দুইটা ভিন্ন ভিন্ন স্পিনে আছে। তো সেক্ষেত্রে পলির বর্জন নীতি অনুযায়ী কখনোই দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা এক হতে পারবে না। আশা করি আমরা এই যে তিনটা যে নীতি আছে তিনটা নীতি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। এই তিনটা নীতি নিয়ে কয়েকটা প্রবলেম দেখি। এই যে আমাদের এই সমস্যাটা হচ্ছে কি আমাদের বুয়েটে এসেছিল 2004-05 কোশ্চেন। এটা এখানে কি বলেছে যে নিচের পরমাণুর, এটা হচ্ছে আমাদের হচ্ছে বোরন পরমাণুর বাহিরের ইলেকট্রনের সবচেয়ে স্থিতিস্থাবস্থা কোনটি এবং কেন, মানে সবচেয়ে স্থিতিবস্থা কোনটি, মানে সবচেয়ে কোনটি স্থিতিশীল এবং কেন হবে। খেয়াল করো এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি স্থিতিশীল হবে। দেখো এখানে প্রথমটাতে যেটা আছে এটা হচ্ছে আমাদের এক্ষেত্রে আমাদের কি হয়েছে বলতো, এক্ষেত্রে আমাদের এই যে 2s অরবিটালে দুইটা ইলেকট্রন হচ্ছে আগে পূর্ণ হয়েছে, তারপর আমাদের কি করছে এই যে 2p আমাদের x এ একটা ইলেকট্রন প্রবেশ করেছে, 2py 2pz।
তাহলে আমাদের প্রথম কি হয়েছে, সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে হচ্ছে ইলেকট্রন প্রবেশ করেছে এবং আমাদের জোড়া তৈরি করেছে। তারপর কি হয়েছে, আমাদের সেই শক্তির ক্রম অনুসারে আমাদের যে দ্বিতীয় শক্তি সম্পন্ন আমাদের যে অরবিটাল আছে তাতে কিন্তু আমাদের ইলেকট্রন প্রবেশ করেছে। তাহলে এটা কিন্তু আমাদের আউটবাউ নীতি আর হুন্ডের নীতি মেনে চললো, তাই না? আচ্ছা, এখন আমাদের দ্বিতীয়টাতে যাই। দ্বিতীয়টাতে ক্ষেত্রে আমাদের কি হয়েছে বলতো, প্রথম যে আমাদের 2s আমাদের অরবিটাল তাতে কিন্তু আমাদের কি হয় না, ইলেকট্রন জোড়া পূর্ণ করা নেই। তার আগে কিন্তু আমাদের কি হয়েছে, 2p-তে আমাদের চলে গিয়েছে, তাই না? 2px 2py এ আমাদের চলে গিয়েছে। তার মানে কিন্তু এটা কিন্তু আমাদের আউটবাউ নীতি মানলো না, তার মানে এটা কিন্তু স্থিতিশীল হবে না। তারপর এটা দেখা যাচ্ছে 2s অরবিটাল ইলেকট্রন আসেই নাই, তার আগেই 2p-তে চলে গিয়েছে, তার মানে এটাও কিন্তু আমাদের আউটবাউ প্রিন্সিপাল মানলো না। আর ডিতে দেখা যাচ্ছে একই রকম, 2s এর তো আমাদের জোড়া পূর্ণ করলোই না, 2px এর পরে 2py না গিয়ে সরাসরি চলে গেল 2pz এ, এটাও কিন্তু আমাদের কি হইলো না, আমাদের যে হুন্ডের নীতি কিন্তু এটা আমাদের মানলো না। একটা একটা করে সবগুলোতে প্রবেশ করার কথা, সেটা কিন্তু মানলো না। আউটবাউ নীতি তো মানলো নাই, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে আমাদের কিন্তু এখানে সবচেয়ে স্থিতিশীল কোনটা, আমাদের কিন্তু এ যে অপশনটা সেটা কিন্তু সবচেয়ে স্থিতিশীল, কারণ এটা হচ্ছে আউটবাউ প্রিন্সিপাল আর হুন্ডের প্রিন্সিপাল দুইটাই কিন্তু মেনে চলতেছে। আচ্ছা, এবার চলে যাই আমাদের দ্বিতীয় যে আমাদের প্রবলেমটা, এটা ঢাকা ইউনিভার্সিটির একটা প্রবলেম, কিন্তু এই প্রবলেমটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। এবং আমরা জানি যে বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যদি হচ্ছে গিয়ে আমাদের রিটেন, তবুও কিন্তু আমাদের কুয়েট আর হচ্ছে গিয়ে আমাদের সাস্টে আমাদের এই দুইটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেগুলো আছে, এগুলো দুটা কিন্তু আমাদের যেগুলো আমরা কাঙ্ক্ষিত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এগুলোতে কিন্তু আমাদের কি আসে, অবজেক্টিভ আসে, এমসিকিউ থাকে, তাই না? তো যেহেতু এগুলোতে এমসিকিউ থাকে, তো আমরা হচ্ছে কি এখানে এই এমসিকিউটা একটু দেখার চেষ্টা করি, কারণ এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এখানে হচ্ছে কি আমাদের নিচের কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে, এখানে বলেছে 4f 5d 6p আর 7s। 4f এর ক্ষেত্রে কি হবে বলতো, 4, আর f এর জন্য আমাদের কত বলতো, f এর জন্য হচ্ছে আমাদের 0 1 2 3, তাই না? s p d f, তাহলে 0 1 2 3, তাহলে f এর জন্য হচ্ছে আমাদের মান বসাবে, l এর মান কত, 3 হইলো, তার মানে 7। 5d, 5 প্লাস d এর জন্য কত, 2, তার মানে 7। 6p, 6 প্লাস p এর জন্য কত, 1, তার মানে 7। 7 প্লাস s এর জন্য 0, তার মানে 7। সবগুলার ইলেকট্রন আমাদের সবগুলার ক্ষেত্রে কিন্তু অরবিটালের শক্তি আমরা দেখতেছি হচ্ছে 7, সেম। তো সেম হইলে এখন তাহলে আমাদের কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যার n এর মান সবচেয়ে কম। কার n এর মান সবচেয়ে কম, দেখো তো, 5 6 7 4, এইটা। তাহলে আমাদের ইলেকট্রন আগে প্রবেশ করবে কোথায়, 4f এ। ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, আগে 4f এ প্রবেশ করবে। তারপর আমরা চলে আসি, আমরা তারপর আলোচনা করব এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ মডেল আর হচ্ছে তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, তা নিয়ে একটু আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা চলে আসবো হচ্ছে গিয়ে বোরের পরমাণু মডেল নিয়ে আমাদের আলোচনা। দেখো, আমাদের পরমাণুর মডেল সম্বন্ধে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় অনেকগুলো মডেল দাঁড় করেছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে মডেলগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল আসলে হচ্ছে গিয়ে বোরের রাদারফোর্ডের যে পরমাণু মডেল ছিল, যেটাতে হচ্ছে গিয়ে রাদারফোর্ড পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করেছিল, সেই মডেল থেকেই, সেই মডেলের সীমাবদ্ধতাকে দূর করতেই হচ্ছে গিয়ে রাদারফোর্ডেরই ছাত্র নিলস বোর যে পরমাণু মডেল দাঁড় করেছিল সেটাকে বলা হয় বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল মূলত 3টা স্বীকার্যের উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল। প্রথম স্বীকার্যটা হচ্ছে কি, আমরা একটু যদি স্বীকার্যগুলো নিয়ে আলোচনা করি, প্রথম স্বীকার্য ছিল হচ্ছে কি শক্তি স্তর সম্পর্কিত যে স্বীকার্য। নিলস বোর কি করেছিল, যে রাদারফোর্ড কি করেছিল, যে সে কল্পনা করেছিল পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো সৌরজগতে যেমন গ্রহগুলো ঘুরছে ঠিক তেমনভাবে ঘুরছে। রাদারফোর্ডের এই সীমাবদ্ধতা দূর করতে বোর কি করলো, বোর হচ্ছে গিয়ে কল্পনা করলো যে ইলেকট্রনগুলো পরমাণুতে কিছু সুনির্দিষ্ট শক্তি স্তর বা কক্ষপথে ঘুরে, কিন্তু এই কক্ষপথগুলোর মধ্যে কি সে রাদারফোর্ডের মধ্যে হচ্ছে কি আমাদের কক্ষপথে ভাগ করে দিয়েছে পরমাণুটিকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সে কি করেছে, যে কক্ষপথের শক্তি কিন্তু সুনির্দিষ্ট করে দিল, যে কিছু সুনির্দিষ্ট শক্তি স্তরে কিন্তু হচ্ছে গিয়ে ইলেকট্রনগুলো কি করছে, আবর্তন করছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্বীকার্য। দ্বিতীয় যে স্বীকার্য, সেই স্বীকার্য হচ্ছে গিয়ে কৌণিক ভরবেগ সম্পর্কিত যে স্বীকার্য। কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্যটা কি, নিলস বোরের মতবাদ অনুযায়ী, দ্বিতীয় স্বীকার্য অনুযায়ী বোর কক্ষপথ, তার মানে শক্তি স্তরে, কোনো একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সবসময় কি হবে, আমাদের h/2π এর
পূর্ণ সংখ্যার গুণিতক হবে। তার মানে কৌণিক ভরবেগ যদি mvr দিয়ে প্রকাশ করি, mvr ইজ ইকুয়াল টু কি হবে, nh/2π হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্বীকার্য। আচ্ছা, 3 নম্বর স্বীকার্যটা কি বলে? 3 নম্বর স্বীকার্য বলে যে আমাদের বোর কক্ষপথে যদি একটি বোর কক্ষপথ থেকে আরেক বোর কক্ষপথে, তার মানে এক শক্তি স্তর থেকে যদি আরেক শক্তি স্তরে যেতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, শক্তি শোষণ অথবা বিকিরণ ঘটতে হবে। যদি আমাদের হচ্ছে গিয়ে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যদি কোনো ইলেকট্রন যেতে চায়, তাহলে শক্তির শোষণ ঘটবে। আর যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে কোনো ইলেকট্রন নেমে আসে, তাহলে শক্তির বিকিরণ ঘটবে। তো এই শক্তির শোষণ বা বিকিরণ প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী হবে, এবং সেটা হবে hf। যেই আমাদের আমাদের হচ্ছে কি তরঙ্গটা নির্গত হবে, সেই তরঙ্গের কম্পাঙ্ক যদি হয় f, তাহলে শক্তির পরিমাণ হবে hf এর সমান। এটা হচ্ছে আমাদের তৃতীয় স্বীকার্য। তো তৃতীয় স্বীকার্য হচ্ছে আমাদের এই স্বীকার্যটা। তাহলে আমরা মোটামুটি বোর এর পরমাণু মডেল সম্বন্ধে জানলাম। এখন বোরের পরমাণু মডেলের কিছু হচ্ছে গিয়ে তথ্য যদি আমরা জানতে চাই, এগুলোর কিছু সূত্র আছে যে বোরের কোনো একটা বোর পরমাণু মডেলের কোনো একটা কক্ষপথের ব্যাসার্ধের সূত্র হচ্ছে গিয়ে আমাদের এটা। তো এই সূত্রগুলো হচ্ছে গিয়ে আমাদের, ধরো এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধের সূত্র। তারপর বোর কক্ষপথে কোনো একটি কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনের বেগের সূত্র হচ্ছে এটি। আর যদি কোনো একটা কক্ষপথের শক্তি যদি আমরা বের করতে চাই, তাহলে শক্তির সূত্র হচ্ছে গিয়ে এটি। তো এই সূত্রগুলা খুব সহজেই হচ্ছে গিয়ে আমরা সূত্রগুলোতে জাস্ট মানগুলো বসিয়ে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। প্রত্যেকটা সূত্রই আমরা ইউজ করতে পারবো খুব সহজে। দেখো এখানে কিন্তু আমাদের খেয়াল করো, প্রত্যেকটা সূত্রে কিন্তু আমাদের একটা মাত্র টার্ম জানা লাগবে, সেটা হচ্ছে n। তার মানে কক্ষপথ কোনটি, কক্ষপথের আমরা যদি কোন কক্ষপথে আছে ইলেকট্রনটি বা কোন কক্ষপথের কথা বলা হচ্ছে, সেই কক্ষপথটা কোনটা সেটা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমাদের বাকিগুলা আমাদের জানতে হচ্ছে না, কারণ সবগুলো কিছুই কিন্তু আমাদের ধ্রুবক। দেখো h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আমাদের এপসাইলন নট হচ্ছে আমাদের হচ্ছে পারমিয়াবিলিটির ধ্রুবক, আর তারপর হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটাকে বলা হয়, আমাদের হচ্ছে z হচ্ছে গিয়ে আমাদের পারমাণবিক সংখ্যা, পাই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ধ্রুবক, এম হচ্ছে ইলেকট্রনের ভর, সেটাও ধ্রুবক, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, সেটাও ধ্রুবক। প্রত্যেকটার ক্ষেত্রে দেখবা যে শুধুমাত্র এন বাদে, তার মানে আমাদের কক্ষপথ কোনটি সেটা বাদে আমাদের বাকি সবকিছুই কিন্তু ধ্রুবক। তার মানে আমাদের বাকিগুলোর মান কিন্তু আমাদের সেমই থাকবে, শুধু আমি মানগুলা বসাবো, এবং সাধারণত প্রশ্নেই মানগুলা দেয়া থাকে। তো মানগুলা তুমি বসাবা, শুধু হচ্ছে কি এন এর মানটা হচ্ছে কি এক এক সময় এক একটা হবে। তো সাধারণত প্রশ্নটা আসে যে বোর কক্ষপথের এততম কক্ষপথে একটি ইলেকট্রন ঘুরছে, তো এই কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো, বেগ নির্ণয় করো, শক্তি নির্ণয় করো, এবং খুব সহজে কিন্তু অঙ্কগুলো করা যায়। তবে একটা ব্যাপার খেয়াল রাখবা, আমি এখানে যেই হচ্ছে কি সূত্রগুলো ইউজ করছি সবগুলো কিন্তু এসআই একক ইউজ করা। তো আমরা যখন হচ্ছে কি এই সূত্রতে যখন আমরা মানগুলা বসাবো, তো সবগুলা ধ্রুবকের মান আমি এসআই এককে বসাবো, এবং আমাদের কিন্তু উত্তরগুলো আসবে এসআই এককে। এটা একটু তোমরা খেয়াল রাখবা। তাহলে আমরা তারপর চলে যাই হচ্ছে কি আরো কিছু তত্ত্ব আছে, যে এখানে আছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, তারপর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, আর ডি ব্রগলির আমাদের যে সমীকরণটা আছে সেটা। প্রথমে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দিয়ে শুরু করি। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি বলে? দেখো, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কিন্তু একটা রিভলিউশনারি তত্ত্ব ছিল আমাদের হচ্ছে গিয়ে ফিজিক্সের জগতে। তো যাই হোক, আমাদের হচ্ছে গিয়ে কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি বলে? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বলে কোনো কিছু থেকে যদি শক্তি নির্গত হয়, সেই শক্তি বিচ্ছিন্নভাবে নির্গত হয় না, বরং গুচ্ছ গুচ্ছ আকারে নির্গত হয়, যেটাকে সে হচ্ছে নাম দিয়েছে হচ্ছে কোয়ান্টা। তো এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের কোয়ান্টাম তত্ত্ব বলা হয়। তো যা বলছিলাম যে কোনো কিছু থেকে শক্তি কি হয় না, আমাদের বিচ্ছিন্নভাবে কিন্তু নির্গত হয় না, বরং কিভাবে নির্গত হয়, বরং হচ্ছে গিয়ে একটু তো সে বলেছিল যে কোনো হচ্ছে গিয়ে কোনো কিছু থেকে শক্তি বিচ্ছিন্নভাবে নির্গত হয় না, বরং গুচ্ছ গুচ্ছ আকারে নির্গত হয়। সেই গুচ্ছ গুচ্ছ আকারে যে শক্তি নির্গত হয় তাকে সে নাম দিয়েছে হচ্ছে গিয়ে কোয়ান্টা। তার থেকেই কিন্তু আমাদের কোয়ান্টাম সংখ্যা, আমাদের কোয়ান্টাম তত্ত্বের নামকরণটা আসলো। তাকে বলা হয় কি কোয়ান্টা, গুচ্ছ গুচ্ছ আকারে যে আমাদের শক্তি নির্গত হয়। তো এরকম এই ধরনের যে গুচ্ছ আকারে যে শক্তি নির্গত হয়, সেই শক্তি বা সেই এক একটা কণার যে কণাকে বলা হয় আমাদের ফোটন, এবং এই ফোটনের শক্তি সে হচ্ছে গিয়ে হিসাব করে হচ্ছে E = hf দ্বারা, যেখানে আমাদের f হচ্ছে কি আমাদের যেই ফোটনটা নির্গত হয়েছে সেই ফোটনের হচ্ছে কম্পাঙ্ক। আর আমরা যেহেতু জানি হচ্ছে গিয়ে কোনো একটা আলোর বেগ যদি হয় আমাদের c, তাহলে আমাদের যেহেতু আলোর বেগ যদি হয় c, তাহলে c = আমাদের কি হয়, c = হচ্ছে আমাদের f ল্যামডা।
এখান থেকে কিন্তু আমরা পাই হচ্ছে কি f ইজ ইকুয়াল টু c বাই ল্যামডা। তো সেক্ষেত্রে ফোটনের হচ্ছে গিয়ে আমাদের কম্পাঙ্ক f ইজ ইকুয়াল টু হচ্ছে c বাই ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে গিয়ে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের hf ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি h ইন্টু c বাই ল্যামডা। তো এখানে প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে পরীক্ষালব্ধ মান হচ্ছে গিয়ে 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। যাই হোক, তো এটা দিয়ে আমরা মাঝে মাঝে অঙ্ক করব। তারপর আমরা চলে আসছি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলে? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে যে কোনো এক সময় যদি কোনো একটা হচ্ছে গিয়ে কণার, ধরো কোনো এক সময় কোনো একটা কণার যদি আমি সরণ নির্ণয় করার চেষ্টা করি এবং একই সাথে যদি তার আমি ভরবেগ নির্ণয় করার চেষ্টা করি, তাহলে আমরা কখনো দুইটা একই সাথে নির্ভুলভাবে আমরা হচ্ছে কি করতে পারবো না, আমরা হচ্ছে নির্ণয় করতে কিন্তু পারবো না। তাহলে কি বলছে সে? তাহলে সে বলছে যে যদি আমরা কোনো একটি গতিশীল কণার যে কোনো মুহূর্তে সরণ আমরা বের করার চেষ্টা করি, তাহলে তার ভরবেগ কি হয়ে যাবে? আমাদের অনিশ্চিত হয়ে যাবে। আবার যদি কোনো সেই কণাটির আমি ভরবেগ যদি আমি নিশ্চিতভাবে নির্ণয় করার চেষ্টা করি, তাহলে তার আমাদের যে অবস্থান সেটা অনিশ্চিত হয়ে যাবে। তার মানে যদি আমি একই সাথে যদি কোনো একটা কণার আমাদের যদি সরণ আর যদি হচ্ছে কি আমাদের ভরবেগ যদি আমি নির্ণয় করার চেষ্টা করি, তাহলে সবসময় একটা কি থেকে যাবে? একটা ত্রুটি থেকে যাবে। সবসময় কিন্তু একটা ত্রুটি থেকে যাবে। আর এই ত্রুটির পরিমাণ হবে সবসময় হবে হচ্ছে কি আমাদের ত্রুটির পরিমাণ h/4π এর সমান বা বেশি। এটাই কিন্তু আমাদের হচ্ছে গিয়ে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, যে একই সাথে যদি আমরা কোনো একটা কণার সরণ এবং ভরবেগ নির্ণয় করার চেষ্টা করি, তাহলে আমাদের কোনো না কোনো ত্রুটি থেকেই যাবে। নির্ভুলভাবে একই সাথে কোনো একটা কণার সরণ এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব না, এবং এই ত্রুটির পরিমাণ হবে h/4π থেকে বেশি। আচ্ছা, তো তৃতীয় আমাদের যে তত্ত্বটা আছে সেটা হচ্ছে গিয়ে ডি ব্রগলি সমীকরণ। ডি ব্রগলি সমীকরণ আসলে হচ্ছে গিয়ে যা করে যে ডি ব্রগলি সমীকরণ আমাদের আসলে হচ্ছে গিয়ে দুইটা সমীকরণ। একটা হচ্ছে গিয়ে আইনস্টাইনের হচ্ছে গিয়ে আমাদের ভর শক্তি যে সমীকরণ E=mc², আর হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের যে আমাদের হচ্ছে গিয়ে কোয়ান্টাম তত্ত্ব E=hf। এই দুটি সমীকরণকে হচ্ছে একত্রিত করে অ্যাকচুয়ালি হচ্ছে বিজ্ঞানী ডি ব্রগলি বলেন যে সকল কণার একটা তরঙ্গ ধর্ম বিদ্যমান, এবং সেই তরঙ্গ ধর্মকেই হচ্ছে গিয়ে তিনি প্রকাশ করার চেষ্টা করেন এই সমীকরণ দ্বারা। কি হবে? তো আমরা এখানে যেহেতু দুইটা সমীকরণকে যদি আমি একত্রিত করি, তাহলে আমরা কি পাই বলতো? mc² পাই হচ্ছে আমরা hf, তাই না? এখন আমরা জানি হচ্ছে গিয়ে যদি আমরা এখানে mc² এখানে রাখি আর এদিকে যদি লিখি আমরা hf এর জায়গায় লিখলাম হচ্ছে c বাই ল্যামডা, তাহলে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে এখানে cc কাটা যায়, তাহলে আমাদের থাকে হচ্ছে গিয়ে mc হচ্ছে গিয়ে আমাদের h বাই ল্যামডা, তাই না? তাহলে আমরা এখান থেকে আমি কিন্তু কি পাই বলতো? এখান থেকে হচ্ছে গিয়ে আমি পাই হচ্ছে গিয়ে যদি আলোর বেগে যদি কোনো কিছু না চলে, ধরো একটা এমনিতে তো আমরা যদি ফোটনের কথা চিন্তা করি, এই সমীকরণটা ফোটনের জন্য প্রতিপাদন করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সে ফোটন কিন্তু আলোর বেগে চলতেছে, কারণ এটা তো আলোক কণা কি তো আমরা ফোটন হিসেবে কল্পনা করছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এমসি ঠিক আছে, কিন্তু যদি এখানে যদি আলোর বেগে না চললে অন্য কোনো বেগে চলে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে আমাদের লিখতে হবে হচ্ছে গিয়ে সি এর জায়গায় হচ্ছে এমভি, তাহলে এমভি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা হবে। তো এইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডি ব্রগলি সমীকরণ আকারে এখানে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা এখন হচ্ছে গিয়ে এই তত্ত্বগুলো বা এই সমীকরণগুলো ইউজ করে আমরা এক দুইটা হচ্ছে গিয়ে অঙ্ক করার চেষ্টা করি। প্রথমেই যে আমাদের যে সমস্যাটি দেওয়া হয়েছে, একটা খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে প্রবলেম দেওয়া হয়েছে, এটা হচ্ছে বুয়েটে 2006-07 শিক্ষাবর্ষে আমাদের একবার এসেছিল। তো এটিতে আমরা কি বলা হয়েছে দেখো, যে একটি ইলেকট্রিক বাল্ব হলুদ রঙের আলো ছড়ায় যার তরঙ্গ দৈর্ঘ্য 589 ন্যানোমিটার। নিক্ষেপিত ফোটনের শক্তি কত জুল? এখন আমরা জানি E ইজ ইকুয়াল টু আমরা জানি প্লাঙ্কের আমাদের সূত্র অনুযায়ী আমরা পেয়েছি E ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত hf। এখান থেকে কিন্তু আমরা পাই হচ্ছে কি E ইজ ইকুয়াল টু আমাদের এখান থেকে কিন্তু আমরা কি পাচ্ছি E ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা, তাই না? এখন এখানে আমরা কিন্তু হচ্ছে গিয়ে দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? তা আমি হচ্ছে এখানে প্লাঙ্কের ধ্রুবকের মানটা আমি হচ্ছে গিয়ে জানি, তাই না? প্লাঙ্কের ধ্রুবকের মান কত? এখানে যদিও প্রশ্ন দেওয়া নেই, তবুও কিন্তু আমরা এখানে হচ্ছে গিয়ে জানি 6.626 ইন্টু কত হবে 10 ইনভার্স 34। তো এটা হচ্ছে আমরা প্লাঙ্কের ধ্রুবকের মান বসাইলাম। আর সি এর মান এখানে কত হবে? সি এর মান আমরা বসাবো 3 ইন্টু 10⁻⁸। আর এখানে ল্যামডার মান এখানে হচ্ছে গিয়ে 589 ন্যানোমিটারে দেওয়া আছে। এখন যেহেতু আমরা এগুলো সবগুলো এসআই এককে বসাচ্ছি, এটাও কিন্তু আমাদের এসআই এককে বসাইতে হবে। এসআই এককে আমাদের হচ্ছে গিয়ে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আমরা মিটার এককে বসাবো। সেক্ষেত্রে আমরা জানি 1 মিটার ইজ ইকুয়াল টু কত?
10⁹ ন্যানোমিটার। তাহলে আমাদের 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কত হবে? ন্যানোমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻৯ মিটার। তাহলে কিন্তু আমি এখানে বসাতে পারি 589 ইন্টু 10⁻৯ মিটার। তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের আনসার আসবে, দেখা যাবে হচ্ছে যদি আমরা হিসাব করি, তো সব হিসাব নিকাশ করলে আমরা আমাদের আনসার পেয়ে যাব হচ্ছে গিয়ে 3.373 ইন্টু 10⁻19 জুল। এটা হচ্ছে আমাদের আনসার। তো এই যদি আমরা মানগুলো সবগুলোতে বসাই তাহলে হচ্ছে আমাদের কিন্তু শক্তিটা হচ্ছে গিয়ে জুল এককে চলে আসবে, কারণ এসআই এককে শক্তির একক হচ্ছে গিয়ে জুল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম আমাদের যেই সমস্যাটি ছিল। দ্বিতীয় সমস্যায় চলে যায়। দ্বিতীয় সমস্যা বলছে হচ্ছে গিয়ে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ 8.5 ইন্টু 10⁻10 মিটার। এই কক্ষপথে ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, এখন আমাদের কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। এখানে কিন্তু আরেকটা তথ্য দেওয়া আছে। কি তথ্য? সেটা হচ্ছে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, এখন কিন্তু আমরা গতিবেগ চাইলেই কিন্তু চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ এই জাস্ট এই আমাদের ওয়ার্ডটা ইউজ করে কিন্তু আমি হচ্ছে গতিবেগটা বের করে ফেলতে পারি। আমরা যে হচ্ছে গতিবেগের সূত্র আমরা দেখে এসেছি, আমরা হচ্ছে গিয়ে দুইটা স্লাইড আগে আমরা দেখে এসেছি, সেটাতে কিন্তু শুধুমাত্র আমি এই n = 4 যদি আমি বসাই দিই তাহলে কিন্তু আমাদের মানটা বের হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে আমাদের যে ব্যাসার্ধটা দেওয়া আছে এখানে, সেই ব্যাসার্ধটা কিন্তু ইউজ করা হইলো না। আমরা চেষ্টা করবো এই ব্যাসার্ধটা ইউজ করে অঙ্কটা করার জন্য, কারণ যদি কোনো একটা তথ্য দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের এক্সামিনার চায় যে তুমি সেই তথ্যটা ইউজ করো। অনেক সময় এই তথ্যটা ইউজ না করলে তোমার হচ্ছে হয়তোবা অঙ্কটা ভুল হয়ে যেতে পারে, কারণ এই তথ্যটা হয়তোবা অ্যাকুরেট নাও হইতে পারে, মানে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু এটা নাও হইতে পারে। সেক্ষেত্রে কিন্তু তুমি যদি চতুর্থ কক্ষপথ ইউজ করে আমাদের গতিবেগটা বের করে ফেললো, সেক্ষেত্রে কিন্তু আমার আনসারটা আমাদের সেম আসবে না। এই জন্য চেষ্টা করবা যে কোনো একটা তথ্য দেওয়া থাকলে সেটা ইউজ করে অঙ্কটা করতে। যদিও আমাদের n = 4 ব্যবহার করে করলেও অঙ্কটাতে কোনো ভুল হবে না, তবুও আমরা ব্যাসার্ধটা ইউজ করে অঙ্কটা করার চেষ্টা করব। আচ্ছা, তো বোরের দ্বিতীয় শিকার জন্য যে আমরা জানি mvr = কত? nh/2π। বোরের দ্বিতীয় শিকার জন্য যে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এটা আমরা জানি, তাই না? তো এখান থেকে কিন্তু আমরা b = পেতে পারি nh/2πmr। এখন দেখো এখানে কিন্তু আমরা সব কিছু জানি। n এর মান কত? n এর মান 4। h এর মান কত? h এর মান তো আমরা জানি 6.626 ইন্টু 10 আমাদের ইনভার্স 34, তাই না? 10⁻34। তো এই মানটা আমি বসাইলাম। তারপর হচ্ছে গিয়ে 2π, 2 হচ্ছে গিয়ে 3.14। m এর মান বসাবো আমি হচ্ছে গিয়ে 9 পয়েন্ট, আমাদের হচ্ছে গিয়ে m এর মান বসাবো হচ্ছে 9.1 ইন্টু 10⁻ কত? 31। আর হচ্ছে কি আর এর মান দেওয়া আছে 8.5 ইন্টু 10⁻10। তাহলে যদি আমি হচ্ছে গিয়ে এই সবগুলো মান বসাই দিই, ক্যালকুলেটরে যদি আমি সবগুলো হিসাব করে ফেলি, তাহলে আমি হচ্ছে গিয়ে v এর মানটা পেয়ে যাব হচ্ছে গিয়ে 5.453 ইন্টু 10⁵। এখন যেহেতু সবগুলো আমি এসআই এককে বসাচ্ছি, তাহলে v এর একক হবে এসআই এককে ms−1। এটাই কিন্তু আমাদের এখানের আনসার। আমরা চাইলে হচ্ছে গিয়ে v এর যে সরাসরি সূত্র ছিল সেটা দিয়ে অঙ্কটা করতে পারতাম, কিন্তু আমরা কক্ষপথের ব্যাসার্ধটা কিন্তু আমরা এখানে ইউজ করলাম। তো এটা গেল আমাদের হচ্ছে গিয়ে যেই দ্বিতীয় প্রবলেমটা। 3 নম্বর সমস্যাটিতে আমরা চলে যাই। তো 3 নম্বর যে সমস্যাটি আছে সেটিতে বলা হয়েছে 0.1 মিলিগ্রাম ভরের চলমান বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য 3.313 ইন্টু 10⁻29 মিটার হলে বস্তুটির গতিশক্তি কত? তার মানে কি কি দেওয়া আছে বলো তো? এখানে আমার ভর দেওয়া আছে, আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে বস্তুটির, আর আমাদের জানতে চেয়েছে বস্তুটির গতিশক্তি ইকে = কত। এখন ইকে = আমরা জানি কিন্তু 1/2 mv²। দেখো এখানে কিন্তু আমাদের 1/2 mv² এর m কিন্তু আমাদের এর মধ্যে দেয়াই আছে। আমাদের জানতে হবে যে ভিটা কত, তাই না? ভিটা নির্ণয় করতে হবে। এখন ভি নির্ণয় করার জন্য আমার কাছে দুইটা তথ্য আছে, একটা হচ্ছে তার ভর আর একটা হচ্ছে তার আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। এখন আমাদের যে বেগ ভি এবং তার সাথে যে ভর এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক স্থাপন করে কোন সূত্রটি বলো তো? তোমরা কি বলতে পারবা যে কোন সূত্রটি? হ্যাঁ, সূত্রটি হচ্ছে কি আমাদের ডি ব্রগলির সূত্রটি। ডি ব্রগলির সূত্রটি কি বলেছিল? যে mv = হচ্ছে কি আমাদের কি h, আমাদের হচ্ছে গিয়ে h/λ। তো mv = ছিল আমাদের h/λ। এখান থেকে কিন্তু আমরা পাই হচ্ছে গিয়ে v = h/mλ।
এখানে যদি আমি মানগুলো বসিয়ে দিই, দেখো তো মানগুলো যদি বসিয়ে দিই, প্রথমে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻34 বসিয়ে দিলাম। তারপর আসছে আমার ভর। এখন ভরটাকে কিন্তু আমার এসআই এককে বসাতে হবে, কারণ আমি সবগুলো আমি বসাবো এসআই এককে। তাহলে আমার ভর যদি এসআই এককে বসাতে চাই, আমাদের এসআই একক হলো হচ্ছে ভরের কেজি, তাহলে আমার মিলিগ্রাম থেকে কেজি নিতে হবে। আমরা জানি 1 কেজি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 10⁻³ গ্রাম ইজ ইকুয়াল টু কত হবে 10⁻6 মিলিগ্রাম। এখান থেকে কিন্তু আমি পাই 1 মিলিগ্রাম ইজ ইকুয়াল টু হচ্ছে কত 10⁻6 কেজি। তাহলে কিন্তু এখান থেকে আমি 0.1 মিলিগ্রামকে যদি কনভার্ট করতে চাই, তাহলে কি হবে 0.1 ইন্টু 10⁻6 কেজি। আচ্ছা, আর এখানে আমি ল্যামডা হিসেবে তো আমার মিটারেই দেওয়া আছে, আমার আর কনভার্ট করতে হবে না কিছু। 3.313 ইন্টু 10⁻29। তো আমি যদি এই মানগুলো বসিয়ে দিই, তাহলে আমি বেগের মানটা পেয়ে যাবো এসআই এককে হচ্ছে গিয়ে 200 ms−1। ঠিক আছে, এই 200 ms−1। এখন তাহলে আমি বস্তুটির গতিশক্তি যদি আমি এখন বের করতে চাই, তাহলে কিন্তু আমি খুব ইজিলি কিন্তু বস্তুটির গতিশক্তি বের করতে পারি। তাহলে আমাদের এখন ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে হাফ আমাদের এমভি স্কোয়ার, এখানে হাফ ইন্টু এম আমি কিসে এসআই এককে বসাবো 0.1 ইন্টু 10⁻6, আর হচ্ছে এখানে আমি ভি বসাবো 200 স্কোয়ার। এখানে যদি আমি বসাই দিই, তাহলে আমি এসআই এককে আমি শক্তির মানটা পেয়ে যাব 2 ইন্টু 10⁻3 একক হচ্ছে আমার জুল। এটাই কিন্তু আমাদের এই 3 নম্বর যে সমস্যাটি সেটির হচ্ছে গিয়ে উত্তর। তাহলে আমাদের মোটামুটি আমাদের এই টপিক রিলেটেড ম্যাথ করা বা প্রবলেম করা শেষ। এখন আমাদের যে নেক্সট টপিক এবং আমাদের আজকের লেকচারের সবার শেষ টপিক, যে টপিকটা হচ্ছে গিয়ে পরমাণুর বর্ণালী। এই টপিকটা আমাদের এই লেকচারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকও বটে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমাদের প্রায়ই প্রশ্ন আসে এবং এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট কিছু প্রবলেম আছে, ওইগুলো আমার দেখতে হবে। তো আমরা একটু মনোযোগ দিয়ে করবো। যদি মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা করি, আমি আশা করি যে এই পরমাণুর বর্ণালী নিয়ে তোমাদেরকে আরও কোনো সমস্যা থাকবে না এবং তোমরা খুব সহজেই এই টপিক রিলেটেড ম্যাথগুলা বা সমস্যাগুলো তোমরা করতে পারবে। দেখো, পরমাণুর বর্ণালী বলা হলেও আমরা পরমাণুর বর্ণালী বলতে সাধারণত বুঝবো হচ্ছে গিয়ে হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণুর বর্ণালী কারণ কি? কারণ হচ্ছে গিয়ে হাইড্রোজেন পরমাণুতে আমাদের ইলেকট্রন থাকে হচ্ছে গিয়ে আমাদের একটা। আর একটা ইলেকট্রন হওয়ার কারণে সেই একটা ইলেকট্রনের হচ্ছে বর্ণালী হচ্ছে গিয়ে আমাদের নির্ণয় করা বা বর্ণালী সম্বন্ধে আমাদের আলোচনা করাটা কিন্তু খুব সহজ। ঠিক আছে, এখানে যদি অন্য কোনো পরমাণু থাকতো, তাহলে কিন্তু কি হইতো, ইলেকট্রনের পরিমাণ হয়তো 1-এর থেকে বেশি। তখন কিন্তু আমাদের বর্ণালীটা নির্ণয় করা বা বর্ণালীটা হচ্ছে গিয়ে আমাদের বের করার জন্য কিন্তু আমাদের হচ্ছে কমপ্লেক্স আলোচনা লাগতো। তো সেই জন্য আমরা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী আমরা এখানে সাধারণত পড়ব। এখন কথা হচ্ছে বর্ণালী জিনিসটা কি। দেখো, বোর মডেল অনুযায়ী কোনো একটা পরমাণুতে আমাদের কি থাকে, কিছু হচ্ছে গিয়ে ফিক্সড বা স্থির শক্তি স্তর থাকে। এই যে আমাদের কিছু হচ্ছে কি স্থির শক্তি স্তর থাকবে। ধরো এটা একটা পরমাণু, এটাতে কিছু স্থির শক্তি স্তর আছে। ঠিক আছে, তো এই শক্তি স্তরগুলোতে প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন যখন হচ্ছে অবস্থান করে, তো ইলেকট্রন হচ্ছে কিছু একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে। ঠিক আছে, প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন যখন অবস্থান করে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে এবং এই শক্তিটা হচ্ছে ধ্রুবক হয়। ঠিক আছে, তো ধরো এটা হচ্ছে কি আমাদের একটা শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের আরেকটা শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর। তো প্রত্যেকটা শক্তি স্তরে কিন্তু কি আছে, আমাদের নির্দিষ্ট পরিমাণ তার হচ্ছে শক্তি ধারণ করতে হয়। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের বোর মডেলের যে তৃতীয় স্বীকার্য, সেই তৃতীয় স্বীকার্য অনুযায়ী যখন ইলেকট্রন একটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে, ধরো এটা হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তর আর এটা হচ্ছে আমাদের উচ্চ শক্তি স্তর ধরে নিলাম। তাহলে এটাকে আমি প্রকাশ করছি নিম্ন শক্তি স্তর হইলে এটাকে আমি প্রকাশ করতেছি হচ্ছে NL দিয়ে। L হচ্ছে লোয়ার আমাদের যে অরবিটাল, আর এখানে আমি প্রকাশ করতেছি হচ্ছে N আমাদের হচ্ছে কি H দিয়ে, আমাদের হায়ার যে হচ্ছে শক্তি স্তর, উচ্চতর শক্তি স্তর। H মানে হাই আর L মানে লো। তো যখন আমাদের কোনো একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আমাদের হচ্ছে গিয়ে যাবে, তখন সে কি করবে, ইলেকট্রন শোষণ করবে। আবার যখন কোনো একটা ইলেকট্রন এই যে আমাদের উচ্চ শক্তি স্তর থেকে
নিম্ন শক্তি স্তরে নেমে আসবে তখন কিন্তু আমাদের সে সমপরিমাণ ইলেকট্রন কি করবে, আমাদের কি করবে, আমাদের বিকিরণ করবে, শোষণ কিন্তু সে হচ্ছে কি আমাদের সমপরিমাণ ইলেকট্রন কিন্তু কি করবে, আমাদের শক্তি বিকিরণ করবে। এখন এই যে এই শক্তি শোষণ আর বিকিরণটা, এই যে এটা কিন্তু আমাদের কি করে, আমাদের এই শক্তি শোষণ আর বিকিরণ কিন্তু আমাদের সাধারণত আমাদের বিকিরণটা কিন্তু আমাদের কি করে, তাড়িৎচম্বক বর্ণালী হিসেবে বের হয়ে আসে। এই তাড়িৎচম্বক বর্ণালী বের হয়ে আসলে তাড়িৎচম্বক যে আমাদের তরঙ্গ সৃষ্টি হয়, এই তাড়িৎচম্বক তরঙ্গের কিন্তু আমাদের কি থাকে, একটা নির্দিষ্ট হচ্ছে কম্পাঙ্ক থাকে। তো প্লাঙ্কের যেই আমাদের সূত্র অনুযায়ী, প্লাঙ্কের যে হচ্ছে গিয়ে আমাদের আমাদের সূত্রটা ছিল, প্লাঙ্কের সূত্র অনুযায়ী কিন্তু কি বলে, যে কোনো একটা বিকিরিত আমাদের যে কোনো একটা বিকিরিত তরঙ্গ বা বিকিরিত শক্তির হচ্ছে গিয়ে শক্তির পরিমাণ হবে E= হচ্ছে গিয়ে সে যেই তাড়িৎচম্বক তরঙ্গ আকারে নির্গত হয় সেইটার আমাদের কি H গুণ, মানে HF, সেই কম্পাঙ্কের আমাদের হচ্ছে H গুণ কিন্তু হচ্ছে আমাদের কি হবে, শক্তি। তাহলে আমি বলতে পারি যে এই ডেল ই পরিমাণ হচ্ছে গিয়ে শক্তি কিন্তু আমাদের কি হয়, এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যখন ইলেকট্রন গমন করে তখন হচ্ছে গিয়ে আমাদের কি হচ্ছে, নির্গত হচ্ছে। তো এই ডেল ই পরিমাণ হচ্ছে গিয়ে শক্তি, যেটা এই ডেল ই পরিমাণ শক্তিটাকে কিন্তু আমি লিখতে পারি হচ্ছে গিয়ে E2 হচ্ছে গিয়ে আমাদের যে উচ্চতর শক্তি স্তরের হচ্ছে গিয়ে আমার শক্তি মাইনাসের E1, বা E1 হচ্ছে আমাদের নিম্নতম শক্তি স্তরের শক্তি, ইকুয়াল হচ্ছে আমাদের HF। ওকে, তো এই যে আমাদের যে হচ্ছে গিয়ে তাড়িৎচম্বক বর্ণালীটা যে আমাদের হচ্ছে গিয়ে বিকৃত হইল যখন আমাদের একটা ইলেকট্রন একটা উচ্চ শক্তি স্তর থেকে একটা নিম্ন শক্তি স্তরে গমন করলো, এইটাই কিন্তু আমাদের হচ্ছে গিয়ে পরমাণুর বর্ণালী। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের পরমাণুর বর্ণালী। তো এরকম কোনো একটা উচ্চ শক্তি স্তর থেকে একটা নিম্ন শক্তি স্তরে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন বর্ণালীটা কীরূপ হবে, সেই বর্ণালীটার তরঙ্গ দৈর্ঘ্য কীরূপ হবে সেটা নির্ণয় করার জন্য কিন্তু আমাদের কাছে একটা সূত্র আছে। ঠিক আছে, একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে গিয়ে 1/λ, যেখানে ল্যামডা হচ্ছে গিয়ে আমাদের কি, ধরো হচ্ছে গিয়ে আমাদের আরেকবার আমি যদি বলি, ধরো একটা উচ্চতর শক্তি স্তর NH থেকে একটা ইলেকট্রন একটা নিম্ন শক্তি স্তর NL এ যদি প্রবেশ করে, ধরো এটা হচ্ছে গিয়ে ইলেকট্রনটা প্রবেশ করলো, তাহলে এই ইলেকট্রন প্রবেশ করার সময় যে তাড়িৎচম্বক বর্ণালীটার সৃষ্টি হবে, কারণ উচ্চতর শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন গিয়েছে, তাহলে কি হবে, শক্তির বিকিরণ ঘটবে, এবং শক্তির বিকিরণের ফলে একটা তাড়িৎচম্বক আমাদের তরঙ্গ সৃষ্টি হবে। সেই তাড়িৎচম্বক বর্ণালীর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা যদি হয় ল্যামডা, তাহলে সেই 1/λ হবে RH। RH হচ্ছে আমাদের একটা ধ্রুবক, এটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক, ঠিক আছে। RH ইন্টু 1/NL², তার মানে নিম্ন শক্তি স্তর NL² মাইনাস 1/ উচ্চ শক্তি স্তর NH² ইন্টু Z²। এই Z হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে এটার মান 1, তো এই Z² এখানে কিন্তু না রাখলেও চলে, এটা কিন্তু সবসময় হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু আমার এটা সবসময় কি থাকবে, 1 থাকবে। তো আমরা এখানে কিন্তু লিখতে পারি 1/λ = RH ইন্টু 1/NL² আর মাইনাসের 1/NH²। এখানে NL হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তর যেখানে ইলেকট্রন প্রবেশ করেছে, আর NH হচ্ছে উচ্চ শক্তি স্তর যেখান থেকে ইলেকট্রনটা এসেছে। ঠিক আছে, কোথা থেকে ইলেকট্রনটা আসলো সেটা হচ্ছে কি NH, আর কোথায় ইলেকট্রনটা প্রবেশ করলো সেটা কিন্তু আমাদের হচ্ছে কি NL। ওকে, তো এবার হচ্ছে কি আমাদের এই যে এখানে লেখা আছে NL হচ্ছে নিম্ন শক্তি স্তর, NH হচ্ছে উচ্চ শক্তি স্তর। ওকে, তো এই সূত্রটা এটা কিন্তু আমরা হচ্ছে ইউজ করে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। এখন এখানে রিডবার্গ ধ্রুবকটা যেটা আছে RH, সেটার মান পরীক্ষা করে বের করা হয়েছে যে 10678 সেন্টিমিটার ইনভার্স 1। ঠিক আছে, 10678 সেন্টিমিটার ইনভার্স 1, এটা কিন্তু এইভাবে লেখা যায় 1.09678 ইন্টু আমাদের হচ্ছে গিয়ে 10⁵ সেন্টিমিটার ইনভার্স 1, বা এটাকে যদি আমি মিটার এককে লিখতে চাই তাহলে কি হবে 1.09678 ইন্টু 10⁵ মিটার ইনভার্স 1। ঠিক আছে, কারণ হচ্ছে কি আমি এটা কিন্তু এই যে সেন্টিমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্স 1 এ নিতে হইলে আমার কি করতে হবে, 10² দিয়ে আমার গুণ করতে হবে। তো এবার হচ্ছে কি আমি যদি হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালী এগুলো বিভিন্ন রকম হতে পারে, কিসের উপর ভিত্তি করে হচ্ছে গিয়ে কোন শক্তি স্তরে সে নেমে আসছে, কোন শক্তি স্তরে প্রবেশ করছে, ইলেকট্রন কোন শক্তি স্তরে প্রবেশ করে তার উপর ভিত্তিতে কিন্তু আমাদের হাইড্রোজেন বর্ণালী কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। তো বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন ধরনের হাইড্রোজেন বর্ণালী হচ্ছে কি আমাদের কি করেছে, পর্যবেক্ষণ করেছে, এবং তাদের নামের উপর ভিত্তি করে কিন্তু আমাদের হাইড্রোজেন বর্ণালীর নামগুলো ভিন্ন ভিন্ন হয়। লাইমেন, বামার, পেস্টেন, ব্রাকেট এবং ফুন্ড, এগুলো কিন্তু সব হচ্ছে বিজ্ঞানীর নামের উপর ভিত্তি করে। তো আমরা একটু দেখি একটা করে কোন ধরনের আমাদের হচ্ছে বর্ণালী সিরিজটা কিরূপ হয়। প্রথমে আসে লাইমেন সিরিজ হচ্ছে গিয়ে
দেখো আগে একটু আমাদের ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে আমাদের হাইড্রোজেন বর্ণালী আমরা পড়ছি, হাইড্রোজেন বর্ণালী কিন্তু প্রত্যেকটাই হচ্ছে গিয়ে কোন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে তার উপর ভিত্তি করে। এটা কিন্তু কোন শক্তি স্তর থেকে আসছে তার উপর ভিত্তি করে না, কোন শক্তি স্তরে প্রবেশ করছে তার উপর ভিত্তি করে। তার মানে আমার কিন্তু খেয়াল রাখতে হবে যে শক্তি স্তরে কোনটাতে প্রবেশ করেছে, এটা কিন্তু আবার বেশি খেয়াল রাখতে হবে। তো লাইম্যান সিরিজ হচ্ছে গিয়ে যদি ইলেকট্রন কোনো উচ্চতর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তর মানে প্রথম শক্তি স্তরে প্রবেশ করে তখন এটাকে বলা হয় লাইম্যান সিরিজ। এখন যদি নিম্ন শক্তি স্তর যদি হয় 1, ইলেকট্রন যদি প্রবেশ করে 1 এর জন্য কিন্তু বাকি সব শক্তি স্তর কিন্তু উচ্চ শক্তি স্তর। তার মানে ইলেকট্রন 2, 3, 4, 5, 6, 7, 8 যে কোনো শক্তি স্তর থেকে কিন্তু আসতে পারে। তাহলে ইলেকট্রন যে কোনো উচ্চতর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে প্রবেশ করলে এটাকে বলা হয় আমাদের লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজের ক্ষেত্রে আমাদের যেই তাড়িৎচুম্বক বিকিরণটা হয় সেটা দেখা যায় সাধারণত এটা হয়ে থাকে অতি বেগুনি অঞ্চলে বা আমাদের আলট্রাভায়োলেট অঞ্চলে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের খালি চোখে দেখা যায় না। দ্বিতীয় যে হচ্ছে কি আমাদের হচ্ছে গিয়ে বর্ণালী সিরিজটা আছে সেটা হচ্ছে বামার সিরিজ। বামার সিরিজ কিন্তু আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমরা বলছি। তো বামার সিরিজের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন প্রবেশ করবে হচ্ছে গিয়ে 2 নম্বর শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে ইলেকট্রন আমাদের আসবে কোথা থেকে? তাহলে দ্বিতীয় শক্তি স্তর থেকে, যে কোনো উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন আসবে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের উচ্চতর শক্তি স্তর কি হবে? 3, 4, 5, 6, 7। দ্বিতীয় শক্তি স্তরের উপরে যা শক্তি স্তর আছে সবই কিন্তু তার জন্য উচ্চ শক্তি স্তর। তাহলে যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি 2 নং শক্তি স্তরে প্রবেশ করে বা দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করে তখন কিন্তু এটাকে বলা হয় বামার সিরিজ। বামার সিরিজের ক্ষেত্রে আমাদের যেই তাড়িৎচুম্বক বিকিরণটা হয় সেটা কিন্তু হয় দৃশ্যমান অঞ্চলে। খেয়াল করো, বামার সিরিজ থেকে আমাদের যে তাড়িৎচুম্বক তরঙ্গটা আমাদের তৈরি হয় সেটা হয় কোন অঞ্চলে? দৃশ্যমান অঞ্চলে। তার মানে এই যে আমাদের বিকিরণটা এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি। এই জন্য কিন্তু বামার সিরিজ আমাদের এত ইম্পর্টেন্ট। এখন এই যে আমাদের বিকিরণটা হয়, এই যে দৃশ্যমান অঞ্চলের বিকিরণ কিন্তু আবার হচ্ছে একটা রেঞ্জের মধ্যে ভিতরে থাকে। সেটা কি? এটা হচ্ছে আমাদের রেড থেকে আমাদের ভায়োলেট পর্যন্ত, বেগুনি পর্যন্ত, লাল থেকে বেগুনি পর্যন্ত। তো আমাদের এই যে বামার সিরিজের ক্ষেত্রে এই দৃশ্যমান অঞ্চলটার মধ্যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের রং হতে পারে তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে। তো সাধারণত এই জন্য এই বামার সিরিজ থেকে হচ্ছে আমাদের প্রশ্ন বেশি আসে যে আমাদের এরকম একটা 2 নং শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করলে তার বিকিরণ অঞ্চলটা কীরূপ হবে বা বিকিরণের বর্ণটা কীরূপ হবে, এসব কিন্তু হচ্ছে আমাদের এটা থেকে প্রশ্ন আসে। আর তারপর হচ্ছে যদি কোয়েশ্চেনের ক্ষেত্রে কী হবে, আমাদের ইলেকট্রন প্রবেশ করবে 3 নম্বর আমাদের যে শক্তি স্তর আছে তাতে। 3 নম্বর শক্তি স্তর প্রবেশ করলে আসবে কোথা থেকে? 3 নংয়ের উপরের যে কোনো শক্তি স্তর থেকে। তার মানে এই যে 4, 5, 6, 7 ইত্যাদি শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন 3 নম্বর শক্তি স্তরে প্রবেশ করে তখন তাকে বলা হয় পেস্টেন সিরিজ। পেস্টেন সিরিজে আমাদের যে বিকিরণটা হয় সেই বিকিরণটা হয় কিন্তু আলট্রাভায়োলেট অঞ্চলে, আলট্রাভায়োলেট না, আমাদের হচ্ছে ইনফ্রারেড অঞ্চলে বা অবলোহিত অঞ্চলে, ইনফ্রারেড অঞ্চলে। একইভাবে ব্র্যাকেট সিরিজ ইলেকট্রন প্রবেশ করে 4 নম্বর আমাদের যে শক্তি স্তরে আছে। তার মানে 4 নম্বর শক্তি স্তরে উচ্চতর যে কোনো শক্তি স্তর থেকে যদি 4 নম্বর শক্তি স্তরে প্রবেশ করে, তার মানে হচ্ছে আমাদের 5, 6, 7, 8 ইত্যাদি যে কোনো শক্তি স্তর থেকে যদি 4 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে তখন কিন্তু এটাকে আমি ব্র্যাকেট সিরিজ বলতে পারি। এক্ষেত্রে আমাদের যে হচ্ছে গিয়ে বিকিরণটা হয় সেটা হয় অবলোহিত অঞ্চলে বা ইনফ্রারেড অঞ্চলে। এবং সবার শেষে আসে হচ্ছে ফোন সিরিজ। ফোন সিরিজের ক্ষেত্রে আমাদের কি হয়? ইলেকট্রন প্রবেশ করে 5 নম্বর শক্তি স্তরে। তার মানে যে কোনো উচ্চতর শক্তি স্তর অর্থাৎ 6, 7, 8, 9 প্রভৃতি শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন 5 নম্বর শক্তি স্তরে প্রবেশ করে তখন কিন্তু তাকে বলা হয় ফোন সিরিজ। ফোন সিরিজের ক্ষেত্রে আমাদের বিকিরণ অঞ্চলটা হয় অবলোহিত বা ইনফ্রারেড। আশা করি আমি হচ্ছে হাইড্রোজেন বর্ণালীতে, হাইড্রোজেন পরমাণুতে যত ধরনের বর্ণালী হয় কিন্তু আমরা মোটামুটি ভালোভাবে কিন্তু আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা একটু কিছু সমস্যা আমরা দেখব। প্রথম যে আমাদের সমস্যাটি দেওয়া আছে সেটি হচ্ছে গিয়ে বুয়েটে 2 বার এসেছে, কিন্তু এই সমস্যাটি বুয়েটে একবার 2006-7 সালে আর একটা 14-15 সালে এসেছে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বুঝতেই পারছো তোমরা। তো কি বলেছে এখানে দেখো তো, বলেছে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হলো। প্রথমে কিন্তু আমার 2টা জিনিস আমি পেয়ে গেলাম, চতুর্থ শক্তি স্তর হতে, তার মানে উচ্চতর শক্তি স্তর কোনটি? চতুর্থ শক্তি স্তর। তার মানে NH হচ্ছে কি আমাদের 4। দ্বিতীয় শক্তি স্তরে, তার মানে কোন শক্তি স্তরে আসলো? 2 নম্বর শক্তি স্তরে আসলো, NL 2। আচ্ছা, আমরা কিন্তু বলেছি যে পরমাণুর বর্ণালী নির্ধারিত হয় কোন শক্তি স্তরে প্রবেশ করছে। তার মানে নিম্নতম যে শক্তি স্তর সেটার মানের উপর ভিত্তি করে কিন্তু আমাদের হাইড্রোজেন পরমাণুর বর্ণালী কিন্তু নামকরণ হয়। যেহেতু এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তরে প্রবেশ করছে, তাহলে কিন্তু আমি আনডাউটেডলি বলে দিতে পারি যে যেহেতু 2 নম্বর শক্তি স্তরে প্রবেশ করেছে, এটা কিন্তু কোন সিরিজ হবে? এটা কিন্তু বামার সিরিজের আমাদের একটি হচ্ছে গিয়ে বর্ণালী বলা হয়েছে, বামার সিরিজের কথা বলা হয়েছে, কারণ ইলেকট্রন প্রবেশ করছে 2 নম্বর শক্তি স্তরে। তো আমাদের তাহলে আমি 2টা
দুইটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে আমাদের তথ্য কিন্তু আমরা এর মধ্যে কিন্তু পেয়ে গেলাম। তো স্থানান্তরিত হলে সৃষ্ট বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এটা আমাদের প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিকিরণের বর্ণ কিরূপ হবে। এই যে দেখো বামার সিরিজ বলে কিন্তু এখানে আমি বিকিরণের বর্ণ কিরূপ হবে এই কোশ্চেনটা আমরা পাচ্ছি। তো আমরা হচ্ছে একটু প্রশ্নটা সলভ করি। প্রথমেই দেখো আমি এখান থেকে আমরা সূত্রটা যদি বসিয়ে দিই তাহলে কি ছিল, 1/λ ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের RH ইন্টু 1/NL স্কোয়ার মাইনাসের 1/NH স্কোয়ার। এখন যদি আমি এখানে 1/λ এখানে আমি যদি বের করতে চাই, প্রথমে RH এর মান আমি হচ্ছে সেন্টিমিটার যে এককে তাতেই বসাইলাম, তাহলে আমার ল্যামডার মানটা যেটা আসবে সেটা সেন্টিমিটার এককে আসবে। তাহলে 109678 সেন্টিমিটার ইনভার্স 1 আমি বসাইলাম। আর এখানে 1/NL স্কোয়ার, L এখানে ক্ষেত্রে আমাদের কত 2, তাহলে আমাদের কি হবে 2 স্কোয়ার মাইনাসের 1/NH স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমাদের H এর মান কত হবে আমাদের এখানে 4 স্কোয়ার। যদি আমি এটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমার এখান থেকে কিন্তু একটা 1/λ একটা মান চলে আসবে। তো এই মানটাকে যদি আমি হচ্ছে গিয়ে আমি সরাসরি হচ্ছে গিয়ে আমি এখানে আমি লেখার চেষ্টা করি, তো যদি আমি এই মানটা থেকে আমি যদি হচ্ছে গিয়ে সরাসরি হচ্ছে ল্যামডা বের করার চেষ্টা করি, ঠিক আছে, তার মানে আমাদের এখানে যে মানটা আসবে সেটাকে আমি হচ্ছে ইনভার্স করব। ইনভার্স করলে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে মানটা আসে হচ্ছে গিয়ে 4.8627 ইন্টু 10⁻5 সেন্টিমিটার ইনভার্স 1, 10⁻5 সেন্টিমিটার ইনভার্স 1 কিন্তু মানটা চলে আসে। এখন আমাদের এটা কিন্তু আমাদের ল্যামডার মানে আমি পেয়ে গেছি। এই পর্যন্ত কিন্তু আমাদের প্রথম প্রশ্নের আনসার হয়ে গেছে। কিন্তু সেকেন্ড যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি আমাদের যে বিকিরণের বর্ণ কিরূপ হবে, বিকিরণের বর্ণটা কিরূপ হবে। বিকিরণের বর্ণ কিরূপ হবে হওয়ার জন্য কিন্তু আমার হচ্ছে গিয়ে এই ল্যামডাটাকে আমার হচ্ছে কম্পেয়ার করতে হবে হচ্ছে গিয়ে আমাদের দৃশ্যমান যে বর্ণালী আছে সেই বর্ণালীর বিকিরণের সাথে। কিন্তু সেক্ষেত্রে তো আমাদের বর্ণালীর মানগুলো দেওয়া ন্যানোমিটার স্কেলে, তো এই ক্ষেত্রে আমি এই মানটাকে আমি ন্যানোমিটারে নিয়ে যাব। তো ন্যানোমিটারে নেওয়ার জন্য আমরা জানি যে 1 মিটার ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে সরি এটা কিন্তু সেন্টিমিটার ইনভার্স 1 না, এটা কিন্তু সেন্টিমিটার, কারণ আমি কিন্তু সরাসরি এই যে 1/λ মানটা না বসে কিন্তু আমরা কি বসিয়েছি, সরাসরি কিন্তু ল্যামডার মানটা কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি ইনভার্স করে। তো এই ক্ষেত্রে কিন্তু আমার এককটা হবে সেন্টিমিটারে, একটু আমরা খেয়াল রাখবো। তো হচ্ছে গিয়ে 1 মিটার ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 10⁻9 10⁻9 হচ্ছে গিয়ে 9 ন্যানোমিটার। তাহলে আমি এখান থেকে যেহেতু 1 মিটার ইজ ইকুয়াল টু 100 বা 100 সেন্টিমিটার, এখান থেকে কিন্তু আমি লিখতে পারি 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত হবে 10⁻7 ন্যানোমিটার, তাই না? তাহলে আমি যদি 1 সেন্টিমিটার যদি 10⁻7 ন্যানোমিটার হয় তাহলে কিন্তু আমি এখানে লিখতে পারি যে ল্যামডা ইজ ইকুয়াল টু 4.8627 ইন্টু 10⁻5 ইন্টু 10⁻7 এখানে হচ্ছে কি আমাদের ন্যানোমিটার। তো এটার মানটা আসবে হচ্ছে কি আমাদের 486.27 ন্যানোমিটার। এখন দেখো এখান থেকে কিন্তু আমি বের করতে পারবো যে বর্ণটা কীরূপ হয়। দেখো তোমরা যদি দৃশ্যমান আমাদের যে বর্ণালী আছে সেই বর্ণালী যদি তুমি চার্টটা দেখো তাহলে দেখতে পাবা যে যদি হচ্ছে গিয়ে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা যদি হয় 450 থেকে আমাদের হচ্ছে গিয়ে 500 ন্যানোমিটারের মাঝে সেক্ষেত্রে কিন্তু আমাদের বর্ণটা হয় হচ্ছে গিয়ে আমাদের কত কী হয় বর্ণটা হয় হচ্ছে আসমানি। তো এই ক্ষেত্রে কিন্তু আমি যদি বর্ণটা যদি হয় আসমানি তাহলে কিন্তু আমি যদি এই যে 486.27 ন্যানোমিটার এটা কিন্তু আমাদের এই রেঞ্জের মাঝেই পড়ছে, তার মানে কিন্তু এই ক্ষেত্রেও কি আমাদের বর্ণটা হবে কিন্তু আমাদের কি হবে আসমানি হবে, ঠিক আছে? তাহলে আমাদের যে এই বর্ণটা কিন্তু আমাদের আসমানি হবে এবং এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে মোটামুটি আশা করি হচ্ছে কি আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি। এবার তাহলে আমি চলে যাই পরের যে সমস্যাটা, সেই সমস্যাটাতে আমি চলে যাই যে হাইড্রোজেন বর্ণালীর লাইম্যান সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত। দেখো এইটা একটু কোশ্চেনটা একটু কথা বা একটু হচ্ছে কি আমার কথা ঘুরিয়ে কিন্তু কোশ্চেনটা করা হয়েছে, ঠিক আছে? একদম সিম্পল একটা কোশ্চেন কিন্তু একটু তৃতীয় লাইন বলে তোমাকে একটু হচ্ছে গিয়ে প্যাচ লাগিয়ে দেওয়ার জন্য। তো প্রথমে আমাদের দেখতে হবে কি আমাদের ইনফরমেশন দেওয়া আছে। বলা আছে কিন্তু হাইড্রোজেন বর্ণালীর লাইম্যান সিরিজ বলা মাত্রই কিন্তু আমি প্রথম ইনফরমেশনটা পেয়ে যাই যে ইলেকট্রন কোথায় ঢুকছে, ইলেকট্রন কোন শক্তি স্তরে প্রবেশ করছে। ইলেকট্রন কিন্তু প্রবেশ করছে প্রথম শক্তি স্তরে, তার মানে NL কিন্তু সবসময় এখানে 1। এখন তৃতীয় লাইন বলা আছে, তৃতীয় লাইন বলতে এখানে কি বোঝাচ্ছে? তৃতীয় লাইন বলতে বোঝাচ্ছে লাইম্যান সিরিজের যেই শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে তার থেকে 3 ধাপ উপরে। তাহলে আমাদের তৃতীয় লাইন বলতে এখানে আমি NH ইজ ইকুয়াল টু কি বুঝবো 1 থেকে 3 ধাপ উপরে কি হবে 2 3 4, তাই না? তাহলে আমাদের NH ইজ ইকুয়াল টু হবে আমাদের এখানে কত 4।
তাহলে আমাদের কিন্তু তৃতীয় লাইন পেয়ে গেলাম। লাইম্যান সিরিজের তৃতীয় লাইন তাহলে কি হবে আমাদের, NH = হবে 4। তার মানে চতুর্থ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে যদি ইলেকট্রন প্রবেশ করে তখন কিন্তু আমি লাইম্যান সিরিজের তৃতীয় লাইনের হচ্ছে কি আমাদের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আমি পেয়ে যাব। তাহলে আমি যদি এখন আমি সূত্রটা যদি বসাইতে চাই তাহলে 1/λ হচ্ছে সরাসরি আমি মানগুলো বসাই দিচ্ছি 10, 9, 6, 7, 8 ইন্টু হচ্ছে কি আমি আমাদের যদি 1² মাইনাস 1 আমাদের হচ্ছে গিয়ে 4²। এই যে এখান থেকে যদি আমি হচ্ছে গিয়ে আমি এখন যদি হচ্ছে মানটা বের করি তাহলে কিন্তু আমাদের এখানে প্রথমে আমাদের যদি আমি দেখি তাহলে কি আসবে বলতো, এখানে আসবে হচ্ছে গিয়ে আমাদের যদি আমি এই মানটা বের করার চেষ্টা করি আমাদের কিন্তু এখানে মানটা আসে হচ্ছে গিয়ে 1.0282 ইন্টু 10⁻, এখানে আমাদের হচ্ছে গিয়ে 10⁻⁵ আমাদের হচ্ছে গিয়ে সেন্টিমিটার ইনভার্স 1। তো এই জিনিসটাকে যদি আমি হচ্ছে গিয়ে এখন এখান থেকে যদি আমি ল্যামডা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটাকে কিন্তু আমাদের ইনভার্স করতে হবে, মানে 1 এই আমাদের এই মানটা আমি বসাই দিলে আমি হচ্ছে আনসারটা পেয়ে যাবো হচ্ছে গিয়ে আনসারটা আসে হচ্ছে গিয়ে 9.7254 ইন্টু 10⁻⁶ সেন্টিমিটার ইনভার্স 1। তো এটাই কিন্তু আমাদের হচ্ছে এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আমাদের এটাই কিন্তু আমাদের আনসার। তো এটা কিন্তু আমি এখানে বসাই দিতে পারি, অথবা আমি কিন্তু এটাকে এটা কিন্তু আবার সেন্টিমিটার ইনভার্স 1 লিখে দিয়েছি। আমি কিন্তু এটা সেন্টিমিটার ইনভার্স 1 হবে না, এটা কিন্তু হবে হচ্ছে কি সেন্টিমিটার এককে, কারণ কিন্তু আমি কি করেছি এটা কিন্তু ইনভার্স করে আমি ল্যামডা বসিয়ে দিয়েছি। এটা একটু খেয়াল রাখবা, এটা সবসময় কিন্তু খেয়াল রাখবা যে এই এককটা কিন্তু আমি সেন্টিমিটারে হবে। তো যাই হোক এই এককটাকে কিন্তু আমি মিটারেও নিয়ে যেতে পারি, মিটারে নিলে আমাদের কি হবে এখানে 10⁻8 মিটার হয়ে যাবে, আশা করি বুঝতে পারছো। তো এইটা তাহলে আমরা চলে আসি আমাদের এই টপিকের সবার শেষ যে আমাদের প্রবলেমটা আছে, সবচেয়ে শেষ যে সমস্যাটি আছে সেটিতে। এটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি সমস্যা এবং এটি কিন্তু হচ্ছে গিয়ে একটু আমাদের মনোযোগ দিয়ে বুঝতে হবে। সবাই একটু দয়া করে আমরা হচ্ছে গিয়ে খুবই মনোযোগ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। দেখো প্রশ্নটিতে বলা হয়েছে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের, দেখো বামার সিরিজের প্রথমে কিন্তু বলা হলো বামার সিরিজের বলার সাথে সাথে কিন্তু আমি বুঝে যাবো যে ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে, 2 নম্বর কক্ষপথে প্রবেশ করেছে। তার মানে কিন্তু আমাদের এখানে NL = 2 কিন্তু আমি নির্ধারণ করে ফেলেছি। এরপরও বলা হয়েছে সিরিজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে দুইটা জিনিস বের করতে হবে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত। ঠিক আছে, দেখো আমি এই সূত্রটা যদি এখানে লিখে ফেলি তাহলে কিন্তু আমি এই সূত্রটা আমি যদি এদিকে লিখি 1/λ = RH 1/NL² মাইনাস 1/NH²। দেখো এই যে আমাদের এইটা হচ্ছে আমাদের সূত্র। দেখো এখানে NL এর মান কিন্তু আমি হচ্ছে কি এখানে RH আর হচ্ছে কি এখানে NL এর মান কিন্তু আমি 2² কিন্তু আমি ঠিক করে ফেলেছি। আমার এখানে বসাতে হবে যে NH এর মানটা আমার করতে হবে, সেটা আমার হচ্ছে কি এখন দেখতে হবে। প্রথমে আমি হচ্ছে গিয়ে বের করার চেষ্টা করি হচ্ছে গিয়ে ধরো আমি সর্বনিম্ন ওকে। তো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি আমার সর্বনিম্ন বের করতে হবে, মানে ল্যামডা সর্বনিম্ন করতে হবে। এখন খেয়াল করো এখানে কিন্তু আমাদের সূত্রের মধ্যে কিন্তু আমাদের কি আছে 1/λ, খেয়াল করো 1/λ। এখন ল্যামডা যখন সর্বনিম্ন হবে তখন আমাদের 1/λ কি হবে বলতো, 1/λ কি হবে বলতো, সর্বোচ্চ। খেয়াল করো ব্যাপারটা, ল্যামডা যখন সর্বনিম্ন হবে ল্যামডার মান যত কমবে 1/λ মান তত বাড়বে। তাহলে ল্যামডার মান যদি সর্বনিম্ন হয় তাহলে 1/λ মান কত হবে, সর্বোচ্চ হবে। আশা করি বুঝতেছো তাই না, ল্যামডা আমাদের কি আছে এটা দুটো একটা অপোজিট তাই না, ল্যামডা যত কমবে 1/λ তত বাড়বে। তাহলে ল্যামডা যদি সর্বনিম্ন হইতে হয় তাহলে 1/λকে সর্বোচ্চ হইতে হবে, বা এই যে আমাদের 1/λকে সর্বোচ্চ হইতে হবে। ভালো কথা, এই 1/λকে কিন্তু হচ্ছে বলা হয় কি তরঙ্গ সংখ্যা। এটা কিন্তু আমরা একটু মনে রাখবো, 1/λকে কিন্তু বলা হয় তরঙ্গ সংখ্যা। এটাকে হচ্ছে আমাদের প্রকাশ করা হচ্ছে কি মিউ বার দ্বারা, মিউ বার। আচ্ছা যাই হোক, তো আমাদের এই যে 1/λ সর্বোচ্চ হতে হবে, তাহলে এই আমাদের 1/λ সর্বোচ্চ হতে হলে আমার এই মানটা কিন্তু সর্বোচ্চ হতে হবে। এখন এই মানের ক্ষেত্রে RH তো আমাদের হচ্ছে ধ্রুবক, এটা তো চেঞ্জ হচ্ছে না, NL হচ্ছে কি 2, এটাও চেঞ্জ হচ্ছে না, তাহলে আমার চেঞ্জ করতে হবে কি NH। খেয়াল করো 1/λ মান যদি এটা কিন্তু আমি ল্যামডা সর্বনিম্ন বলেছি, ল্যামডা সর্বনিম্ন। তাহলে আমাদের 1/λ মান যদি হচ্ছে সর্বোচ্চ হতে হয় তাহলে আমার কি হতে হবে বলে তো, এখানে যেই মাইনাস আকারে যে মানটা আছে দেখো
এই মাইনাস আকারে যে মানটা আছে এই মানটাকে কিন্তু আমাদের কি হতে হবে, সর্বনিম্ন হতে হবে। কারণ এটা যদি হচ্ছে কি সর্বনিম্ন হয়, এই মানটা যদি সর্বনিম্ন হয় তাহলেই কিন্তু আমাদের কি হতে পারে, আমাদের এই যে এই 1/λ মানটা সর্বোচ্চ হতে পারে। কারণ এটাই কিন্তু আমার হচ্ছে কি এটা এই 1/nh² যত বাড়বে 1/λ মান তত কমবে, 1/nh² মান যত কমবে 1/λ মান তত বাড়বে। তাহলে আমাদের 1/λ মান সর্বোচ্চ হইতে হইলে 1/nh² মান কি হতে হবে, সর্বনিম্ন হইতে হবে। এখন 1/nh² মান সর্বনিম্ন মান কত, 1/nh² সর্বনিম্ন মান কিন্তু হইতে পারে 0। কখন, যখন NH কত হবে আমাদের ইনফিনিটি। তার মানে অসীম থেকে যদি একটা ইলেকট্রন যদি 2 নম্বর কক্ষপথে প্রবেশ করে তখন কিন্তু আমাদের 1/λ মান হবে সর্বোচ্চ এবং তার ফলে ল্যামডার মান হবে সর্বনিম্ন। তাহলে আমি এখানে NH এর মান যদি আমি হচ্ছে গিয়ে এখানে অসীম বসাই দিই তাহলে কিন্তু আমি এখানে হচ্ছে গিয়ে একটা মান পাবো এবং এই মানটাই হবে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে 1/λ সর্বোচ্চ মান। তাহলে এখানে মানটা যদি আমি হচ্ছে গিয়ে RH এর মান যদি 10, 9, 6, 7, 8 সেন্টিমিটার ইনভার্স 1 এ বসাই তাহলে কিন্তু আমি 1/λ মানটা পাই হচ্ছে গিয়ে আমি কত পাই, 27419.5 সেন্টিমিটার ইনভার্স 1। তো এটাকে যদি আমি ইনভার্স করি তাহলে আমি কিন্তু ল্যামডার মানটা পাবো হচ্ছে গিয়ে, ল্যামডার মান পাবো হচ্ছে গিয়ে আমি কত পাই, 3.647 ইন্টু 10 ইনভার্স 5 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কি ল্যামডার সর্বনিম্ন মান। এটা কিন্তু আমি ল্যামডা সর্বনিম্ন নির্ণয় করেছি। এবার আমি বের করবো হচ্ছে গিয়ে ল্যামডা সর্বোচ্চ কখন হবে, ল্যামডা সর্বোচ্চ তার মানে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ কখন হবে। এখন খেয়াল করো আমার আগের মতোই সূত্রটা হচ্ছে গিয়ে 1/λ ইজ ইকুয়াল টু হচ্ছে RH ইন্টু 1/nl²। এখানে কিন্তু nl এর মান 2², এটা কিন্তু ফিক্সড কারণ বামার সিরিজ বলা হয়েছে। এবার আমি 1/nh এর মান কত হবে যখন ল্যামডা সর্বোচ্চ, এটা আমার বের করতে হবে। এখন ল্যামডা যখন সর্বোচ্চ, আবারও এখান থেকে দেখো ল্যামডা যখন সর্বোচ্চ তখন কিন্তু 1/λ কি সর্বনিম্ন, ল্যামডা যখন সর্বোচ্চ তখন আমার কি হতে হবে, 1/λ হতে হবে সর্বনিম্ন, কারণ একটা একটার অপোজিট। তার মানে আমার বের করতে হবে 1/λ সর্বনিম্নের মানের জন্য হচ্ছে কি আমার NH এর মান। তাইলে কিন্তু আমি ল্যামডার জন্য ল্যামডা সর্বোচ্চ হইলে NH কত সেটা কিন্তু আমি পেয়ে যাবো। আমার 1/λ সর্বনিম্ন কখন হবে, 1/λ সর্বনিম্ন হবে যখন আমাদের এই যে 1/nh² যে মানটা আছে এটা যখন হবে সর্বোচ্চ, এটা যখন হবে সর্বোচ্চ। কারণ কি এটা মাইনাস আকারে আছে, এই মানটা যত বড় হবে, খেয়াল করো এই মানটা যত বড় হবে এই 1/λ মান কিন্তু ততই হচ্ছে গিয়ে ছোট হবে। এই মানটা যত বড় হবে 1/λ মান ততই ছোট হবে। এই মানটা সবচেয়ে বড় যখন হবে, সর্বোচ্চ যখন হবে তখন কিন্তু 1/λ মান আমাদের কি হবে, সর্বনিম্ন হবে। আর 1/λ মান সর্বনিম্ন হইলেই কিন্তু আমাদের কি হবে, ল্যামডা হবে সর্বোচ্চ বা আমার তরঙ্গ দৈর্ঘ্য হবে সর্বোচ্চ। তো আমি হচ্ছে এখানে 1/nh এর সর্বোচ্চ মান কত হতে পারে, দেখো বামার সিরিজের জন্য 1/nh এর 1/nh² এর সর্বোচ্চ মান কত হতে পারে বলো তো, কত হতে পারে সর্বোচ্চ মান, যখন হবে হচ্ছে আমাদের NH ইকুয়াল হবে আমাদের কত 3² তখন কিন্তু এই মানটা হবে সর্বোচ্চ 1/9। এটা কিন্তু আমাদের NH এর বামার সিরিজের জন্য সর্বোচ্চ মান। এর থেকে কিন্তু আমাদের মানটা কিন্তু এর থেকে বড় হতে পারে না, কারণ NH এর মান কিন্তু 3 এর থেকে আর কম হতে পারবে না। NH এর মান কিন্তু আমার 3 থেকে শুরু, তাহলে কিন্তু আমি এই NH এর মান যদি 3 বসাই তাহলে কিন্তু আমি হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে সর্বোচ্চ মানটা NH² সর্বোচ্চ মানটা পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমি মানগুলো বসাই দিই, RH এর মান 10, 9, 6, 7, 8 যদি আমি বসাই দিই তাহলে কিন্তু আমি হচ্ছে গিয়ে এখানে 1/λ সর্বনিম্ন মানটা পেয়ে যাই 1.523 ইন্টু 10⁴ সেন্টিমিটার ইনভার্স 1 এককে। এবং এখান থেকে যদি আমি হচ্ছে ল্যামডার মানটা বের করি তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু হবে 6.564 ইন্টু 10⁵ সেন্টিমিটার এককে। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের এই মানটা কিন্তু হচ্ছে আমাদের ল্যামডার এই মানটা কিন্তু হচ্ছে আমাদের ল্যামডার সর্বনিম্ন মান, আর এই মানটা কিন্তু হচ্ছে আমাদের ল্যামডার সর্বোচ্চ মান। খেয়াল করো, আশা করি বুঝতে পেরেছ। এই ছিল আমাদের আজকের মোটামুটি আলোচনা। আমাদের আজকের লেকচারে আছে আমরা যা কিছু পড়েছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক আমাদের অ্যাডমিশন প্রোগ্রামের জন্য। তো আমরা সবাই হচ্ছে একটু মনোযোগ দিয়ে আমরা লেকচারটা ফলো করব, আমরা হচ্ছে মনোযোগ এটা একটু আমরা পড়াশোনা করব, কারণ এখান থেকে কিন্তু আমরা দেখেছি বিগত ভর্তি পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন এসেছে এবং মোটামুটি ধারণা করা যায় যে সামনের ভর্তি পরীক্ষাও এই লেকচার থেকে হলেও কমপক্ষে একটা করে হলেও আমরা প্রশ্ন কিন্তু আমরা পেতে পারি। তো আমরা একটু ভালো করে ওই অধ্যায়টা এবং এই লেকচারটা কিন্তু আমরা ভালো করে পড়ব। ধন্যবাদ সবাইকে।